শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশনকে টার্গেট করে আমরা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা প্রতিদিন তোমাদের জন্য একটা করে মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য একটা করে অধ্যায়ের ক্লাস আপলোড দিচ্ছি, ঠিক আছে? তো আমরা যদি একটু কথা বলি যে মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন হচ্ছে কি অনেক বড় একটা জিনিস। তো এর মধ্যে আমাদের বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্ট যেটা বুঝতে পারে না যে আসলে কি পড়া উচিত আর কি পড়া উচিত না। মানে একটা বই আছে, এই বইয়ের মধ্যে তোমার এতগুলা লাইন, সবগুলা কি তোমার পড়া উচিত নাকি সবগুলা লাইন পড়া উচিত না, এটা বুঝতে অনেক স্টুডেন্টের সময় চলে যায়, ঠিক আছে? যে কারণে আমরা তোমাদের কোন লাইনটা পড়া উচিত আর কোন লাইনটা পড়া উচিত না সেটাকে দাগায় দাগায় পড়াচ্ছি আর একটু বোঝানোর ট্রাই করতেছি। তুমি যদি একটু চিন্তা করে দেখো, আমাদের বাংলাদেশে যতগুলা অ্যাডমিশন ক্লাস অ্যাডমিশন এক্সাম হয়, এই অ্যাডমিশন এক্সাম গুলোর মধ্যে সব থেকে চান্স পাওয়া সব থেকে সোজা জিনিস যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন, ঠিক আছে? হ্যাঁ, আমরা বলে থাকি এটা ওভার হাইপ করে ফেলছে যে মেডিকেল চান্স পাওয়া অনেক কঠিন, বাট তুমি যদি একটু সিস্টেমেটিক পড়ালেখা করো, একটু সিস্টেম ফলো করো, আমি মনে করি বাংলাদেশের অন্যান্য অ্যাডমিশনের থেকে মেডিকেল অ্যাডমিশনের চান্স পাওয়া সব থেকে ইজি। আর এটার জন্য তোমাকে মাল্টি মেরিট হওয়ার দরকার নাই, তোমার এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টেড হওয়ার দরকার নাই, এটার জন্য জাস্ট একটু দরকার পরিশ্রম। তুমি যদি একটু পরিশ্রম করো, তবে সিস্টেমেটিক ওয়েতে পরিশ্রম করো, তাহলে আমি মনে করি মেডিকেলে চান্স পাওয়া সব থেকে ইজি ব্যাপার। সো বেশি হতাশ হওয়ার দরকার নাই। যাদের লাইফের টার্গেট আছে যে আমি মেডিকেলে পড়বো, তারা এখন থেকেই শুরু করে দাও এবং খুব ভালোভাবে করে সিস্টেম বুঝে পড়ালেখা করো। ওকে, এখন আমরা চলে যাই আমাদের যে প্রথম অধ্যায়টা আছে বায়োলজি ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়, কোষ ও এর গঠন। অনেক বড় অধ্যায়, বাট আমরা ট্রাই করবো জাস্ট তোমার জন্য যেটুকু দরকার মেডিকেল অ্যাডমিশন টেস্টে সেটুকুই পড়ানো, ঠিক আছে? তাহলে দেখো অধ্যায়টার নাম কি, কোষ ও এর গঠন। তাহলে প্রথম দিকে আমাদের এটা শুধু পাঠ্যসূচি, এটা পড়ার দরকার নাই। এখান থেকে তোমাকে পড়তে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে কি, কোষ আবিষ্কার করেন কে বা কোষ কাকে বলে। কোষ হচ্ছে কি, কোষ হচ্ছে আমাদের কি জীবদেহ গঠন এবং কাজের এককে আমরা কি বলি, কোষ। আর এই কোষ আবিষ্কার করছে কে, রবার্ট হুক। কত সালে? 1665 সালে। এখানে একটা গল্প লেখা আছে যে 1665 সালে রয়্যাল সোসাইটি অফ লন্ডনে তিনি কাজ করতেন। দেন হচ্ছে তিনি বিজ্ঞানীদের সামনে কি একটা ভালো কিছু প্রেজেন্টেশন করা যায় কিনা সেটা চিন্তা করলেন। পরে তিনি দেখলেন যে কাঠের ছিপি পানিতে ভাসতেছে, এই কাঠের ছিপিটা কে তিনি পাতলা সেকশন করে অনুবীক্ষণ যন্ত্র নিচে যখন দেখলেন, তখন দেখা গেল যে এখানে কতগুলা এই যে ছোট ছোট প্রকোষ্ঠের মতো অংশ দেখা যাচ্ছে, মৌমাছির চাকের মতো। তাহলে এই ক্ষুদ্র প্রকোষ্ঠগুলোর নাম দিলেন তিনি কি, সেল। আর এই সেল শব্দটা তিনি নিয়েছেন কোথা থেকে? তিনি একটা ল্যাটিন শব্দ সেলুলা, সেলুলা শব্দের অর্থ হচ্ছে কি, ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি, এই থেকে তিনি নামটা গ্রহণ করছেন সেল। বাট আমরা যদি দেখি যে আমাদের রবার্ট হুক যে জিনিসটা আবিষ্কার করছে সেটা আসলে কোষ না, কোষের বাইরের একটা অংশ, ঠিক আছে? তো সর্বপ্রথম জীবিত কোষ দেখতে পান কে? সর্বপ্রথম জীবিত কোষ দেখতে পান হচ্ছে আমাদের অ্যান্টনি ফন লিউয়েনহুক। কে দেখছে? অ্যান্টনি ভন লিউয়েনহুক। তিনি 1674 সালে কোষ প্রাচীর ছাড়াও ভেতরে পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্যাদি সহ জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। এরপরে এই যে জিনিসগুলো আছে তুমি সব জায়গায় পাবা একটু পরে, যেমন ফেলিস ফন্টানা কোষের ভিতরে নিউক্লিয়াসের অস্তিত্ব অনুমান করেন এবং রবার্ট ব্রাউন সর্বপ্রথম উদ্ভিদ কোষে সুস্পষ্ট নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করেন, ঠিক আছে? তাই এগুলো আমরা পড়বো, যখন নিউক্লিয়াস পড়বো তখন কি আবার সাল ঠিকই বলবে। এবং নিউক্লিয়াস ছাড়া তার বাইরে একটা জেলির মতো থকথকে অংশ আছে, যেখানে রসায়ন উদ্ভিদ ফেলিক্স ডুজার্ডিন এই জেলির মতো থকথকে পদার্থটাকে দেন সার্কোট, পরবর্তীতে পার্কিনসে এই শব্দটার নামকরণ দেয় প্রোটোপ্লাজম। তাহলে এখান থেকে তুমি কি পড়বা? প্রোটোপ্লাজম নামটা প্রবর্তন করেন কে? তখন বলতে হবে কি, পার্কিনসে, ঠিক আছে? এর বেশি কিছু বলার দরকার নাই। এরপরে যে কথাটা আছে যেগুলা ব্র্যাকেট কি বলছে, লই কি বলছে, হিকম্যান কি বলছে, এগুলা কোনো পড়ার দরকার। তুমি এক লাইনে কথা মনে রাখবা, জীবদেহের গঠন এবং কাজের কি বলা হয়, কোষ বলা হয়। এখন কোষ সৃষ্টি, এখান থেকে কোনো প্রশ্ন নাই, জাস্ট খালি মনে রাখবা একটা গল্প আছে যে কোষ সৃষ্টি কিভাবে হয়েছে, সেটার জন্য আলেকজান্ডার অপারিন এবং জেবিয়াস বলেন যে আদিকালে বায়ুমণ্ডলে এই সেই ছিল। তাহলে তোমরা পড়তে পারলে পড়তে পারো, আমি জাস্ট একটু বলে দিচ্ছি, আমার মনে হয় না পড়ার কোনো দরকার আছে, ঠিক আছে? তারপরে বলে দিচ্ছি যে একসময় বায়ুমণ্ডলে কি ছিল, অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন গ্যাস, তারা মিলিত হয়ে তৈরি করলো হচ্ছে আমাদের কি, অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড পরবর্তীতে আরএনএ এর সাথে আরএনএ তৈরি করছে। আরএনএ থেকে হচ্ছে আমাদের কি হইলো, আমাদের প্রোটিন, এবং প্রোটিনের আবরণ সহ ভিতরের দিকে আরএনএ সহ বাইরে যেটা হলো সেটা হচ্ছে আদিকোষী জীব। কি হইলো? আদিকোষী জীব।
আদিকোষী জীব থেকে পরবর্তীতে বিবর্তনের মাধ্যমে তৈরি হলো প্রকৃত কোষ। প্রকৃত কোষ, এখন এই জিনিসটা একটু বুঝতে তোমার চলবে। এখানে একটা জিনিস দেখো লেখা আছে যে প্রথমে ওই গ্যাসগুলো তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড থেকে তারপর হচ্ছে কি আরএনএ, আরএনএ কে চারদিকে অ্যামাইনো অ্যাসিডের যে আবরণ, তখন আদিকোষ। এই আদিকোষটার পরবর্তীতে নিউক্লিয়াস সুগঠিত হইলো, তৈরি করলো প্রকৃত কোষ। এখন বলছে যে এই প্রকৃত কোষের ভিতরে একটা বায়োবিয়া ব্যাকটেরিয়া প্রবেশ করলো, যেই ব্যাকটেরিয়াটা এখানে রূপান্তরিত হয়ে তৈরি হয়েছে মাইটোকন্ড্রিয়ায়। কিসের পরিণত হয়েছে? মাইটোকন্ড্রিয়া। এখন বলছে মাইটোকন্ড্রিয়া যখন রূপান্তর হলো তখন এই কোষটাকে বলতেছে আমরা প্রকৃত প্রাণী কোষ। ঠিক আছে, এটাকে কি বলি? প্রাণী কোষ। এরপরে বলছে এই প্রাণী কোষের ভিতরে দেখো নিউক্লিয়াস আছে, এটা যে মাইটোকন্ড্রিয়া আছে, এরপরে এর ভিতরে আরেকটা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করলো। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া যখন প্রবেশ করলো সেটা রূপান্তরিত হলো কি? ক্লোরোপ্লাস্টে। আর ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হওয়ার পরে তৈরি হলো কি? আমাদের প্রকৃত কোষ। তাহলে একটা জিনিস দেখো, এটা প্রকৃত কোষের ভিতরে আমরা মাইটোকন্ড্রিয়া পাইলাম এবং হচ্ছে কি পাইলাম? ক্লোরোপ্লাস্ট পাচ্ছি। এরা কিন্তু আসলে কোষীয় অঙ্গাণু না, এটা হচ্ছে কি কোন একটা অণুজীব কোষের ভিতরে প্রবেশ করে রূপান্তরিত হয়েছে। আর মনে রাখবা, যখন কোন একটা জীব অন্য কোন জীবের ভিতরে বসবাস করে একে অপরকে সহযোগিতা করে তাদেরকে বলি আমরা হচ্ছে কি এন্ডোসিম্বায়োসিস। এটাকে এই জন্য এই প্রক্রিয়াটা বলে এন্ডোসিম্বায়োসিস। এই জন্য এমসিকিউতে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি এন্ডোসিম্বায়ন্ট। মনে রাখবা এন্ডোসিম্বায়ন্ট হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া এবং হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট, এদেরকে আমরা এন্ডোসিম্বায়ন্ট বলে থাকি। এরপরে আর কিছু বোঝার দরকার নাই, এখান থেকে তোমার এগুলো কিচ্ছু করার লাগবে না। তারপর আমরা চলে যাচ্ছি কোথায়? কোষ বিদ্যা বা সাইটোলজি। এই জায়গাটা একটু মনে রাখতে পারো, সাইটোলজি কাকে বলা হয়? মনে রাখতে হবে জীববিজ্ঞানের যে শাখায় কোষ, কোষের গঠন এবং এদের কার্যপ্রণালী, বিকাশ ইত্যাদি নিয়ে আলোচনা করায় তাকেই বলা হচ্ছে কি রে? সাইটোলজি। এখন তুমি জানো যে হচ্ছে মেডিকেলের পরীক্ষা কখনো ক নম্বরের জন্য সংজ্ঞা আসবে না, সুতরাং এগুলো পড়ার দরকার নাই। তাহলে আসলে মনে রাখবো সাইটোলজি কি? জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে আলোচনা করে তাকেই বলা হচ্ছে কি? সাইটোলজি। আর সাইটোলজি শব্দটা মানে জনক কাকে বলা হচ্ছে? যে রবার্ট হুক সর্বপ্রথম কোষ আবিষ্কার করছে, রবার্ট হুককেই আমরা কি বলতেছি? সাইটোলজির জনক। তবে আধুনিক কোষ বিদ্যার জনক বলা হচ্ছে কাকে? কার্ল পি সোয়ানসন। তোমাদের যদি মেডিকেলে প্রশ্ন আসে কোষ বিদ্যা বা সাইটোলজির জনককে, তখন তুমি বলো রবার্ট হুক। যদি একদম স্পেসিফিক ভাবে বলে দেয় আধুনিক কোষ বিদ্যার জনককে, তখন তুমি বলবা কি? কার্ল পি সোয়ানসন। কি বলবা? কার্ল পি সোয়ানসন। এখান থেকে এইটুকুই পড়া। এরপরে যাই আমাদের যে কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব নিয়ে কোনো পড়ার দরকার নাই, জাস্ট খালি মনে রাখবা কোষ তত্ত্বের মূল কথা কি? জীব কোষ দ্বারা গঠিত, এটা আমরা জানি। জীবের গঠন এবং কার্যকরী কি বলা হয়? আর কোষ জীব বা জীবনের গঠন এবং কার্যকরী ক্ষুদ্রতম একক, এটা আমরা আগেও পড়ছি। এবং সকল কোষ পূর্ববর্তী কোনো কোষ থেকে তাদের সৃষ্টি হয়েছে, কখনো কোষ এমনি এমনি আসে না। ঠিক আছে, এখন এরপরে বাকি বাদ যা আছে এগুলো দরকার নাই। আমরা এটুকু করতে পারি যে কাজের উপর ভিত্তি করে শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষকে কয় ভাগ করছে? দুই ভাগ। একটা দেহ কোষ আর এটা হচ্ছে কি রে? জনন কোষ। এখন দেখো দেহ কোষ কি? দেহ কোষ হচ্ছে কি? যে কোষগুলো জনন নয়, জনন কোষ নয়, সেগুলো আছে কি দেহ কোষ। অর্থাৎ এক কথা শেষ, জীবদের অঙ্গ এবং তন্ত্র গঠনকারী কোষগুলোকে আমরা বলছি দেহ কোষ। মনে রাখবা উচ্চ শ্রেণীর জীবের দেহ কোষগুলো সাধারণত কি হয়? ডিপ্লয়েড। ডিপ্লয়েড বলতে কি হয়েছে? তার দুই সেট ক্রোমোজোম। ধরো এটা জনন মাতৃকোষ। কি? জনন মাতৃকোষ। এই বাবার জনন মাতৃকোষ আর এদিকে হচ্ছে কি মায়ের জনন মাতৃকোষ, যেখানে প্রথমে কি ঘটে? মিওসিস ঘটে। মিওসিস মিওসিস ঘটে। এরা হচ্ছে কি হ্যাপ্লয়েড হয়। এখানে মায়ের শুক্রাণু বা ডিম্বাণু। এই শুক্রাণুতে যতগুলা ক্রোমোজোম থাকে, কয়টা? মানুষের ক্ষেত্রে 23টা ক্রোমোজোম থাকে। এই 23টা ক্রোমোজোম মিলে আমরা বলি এক সেট, যেটা বলে হ্যাপ্লয়েড অবস্থা। যখন এই শুক্রাণু এবং ডিম্বাণু নিষেক ঘটলো তখন 2n, এটাকে বলে কি? ডিপ্লয়েড অবস্থা। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে মানুষের ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা কয়টি, তখন তুমি বলবা 46টা। আর মানুষের হ্যাপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা কয়টি, তখন বলবা 23টা। অথবা এমসিকিউতে যদি প্রশ্ন আসে শুক্রাণু বা ডিম্বাণুতে, শুক্রাণু বা ডিম্বাণুতে ক্রোমোজোম কয়টা আছে, তখন তুমি বলবা কয়টা? 23টি। ওকে, এখান থেকে এটুকু বললেই হবে। যেমন মূলকাণ্ড, পাতার কোষ, স্নায়ু কোষ, রক্তকণা ইত্যাদি হচ্ছে দেহ কোষের উদাহরণ। এখন আসি আমরা জনন কোষ। জনন কোষের ক্ষেত্রে সেম, যেটা জনন কাজে সাহায্য তাদেরকে বলে জনন কোষ। আর জনন কোষ হচ্ছে আমাদের কি রে? এই যে দেখো শুক্রাণু এবং ডিম্বাণু হচ্ছে জনন কোষের উদাহরণ। আর কিছু লাগবে না। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে আদিকোষ আর একটা হচ্ছে কি রে? প্রকৃত কোষ। এখান থেকে কি পড়বা? আদিকোষ কাকে বলে? যাদের, জাস্ট মনে রাখবা, যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় তাদেরকেই বলা হচ্ছে আদিকোষ। অর্থাৎ এদের বাইরে নিউক্লিয়ার মেমব্রেন আর হচ্ছে কি থাকে না রে? নিউক্লিওলাস থাকে না এবং অন্যান্য সাইটোপ্লাজমের অঙ্গাণু থাকে না। ঠিক আছে, জাস্ট দেখো
সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থানকারী বৃত্তাকার ডিএনএ অঞ্চলকে আমরা কি বলি? নিউক্লিয়েট। যেহেতু আমরা আগেই বলছি একটা নিউক্লিয়াসের চারটা অংশ, এই যে ধরো এই যে চারটা অংশ, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন জালিকা। যেহেতু এদের কি নাই, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস নাই, তাহলে শুধুমাত্র কি থাকে? ক্রোমাটিন জালিকা এবং নিউক্লিওপ্লাজম। এই ক্রোমাটিন জালিকা এবং নিউক্লিওপ্লাজম যে স্থানটাতে পাওয়া যায় সেই স্থানটাকেই বলা হচ্ছে কি? নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড এমসিকিউর জন্য মনে রাখতে হবে, সাইটোপ্লাজমের মুক্ত অবস্থায় অবস্থানকারী বৃত্তাকার ডিএনএ অঞ্চলকে আমরা কি বলতেছি? নিউক্লিওয়েড বলি। এখন মাথায় রাখবা, আদিকোষী জীব এরা আদিম মানুষের সাথে তুলনা করা হয়, কারণ এদের সাইটোপ্লাজমে অন্যান্য সাইটোপ্লাজম, যেমন ধরো আদিম মানুষের লজ্জা নিবারণের জন্য গাছের পাতা ছাড়া কিছুই ছিল না, ঠিক এরকম এদের লজ্জা নিবারণের জন্য রাইবোজোম ছাড়া অন্যান্য সাইটোপ্লাজমের অঙ্গাণু অনুপস্থিত, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, ক্লোরোপ্লাস্ট এগুলা কিচ্ছু থাকে না, শুধুমাত্র কি থাকে? রাইবোজোম। তবে রাইবোজোমটা কোন প্রকৃতির? 70S প্রকৃতির। ঠিক আছে, এখন দেখো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মনেরা পর্বের যতগুলো প্রাণী আছে তারা সবাই হচ্ছে কোন রাজ্যের? এই দেখো মনেরা রাজ্যের সকল জীবই হচ্ছে কি রে? আদিকোষী। ওকে, এখান থেকে আর কিছু করা লাগবে না। এবার যে প্রকৃত কোষ, প্রকৃত কোষ আমরা কাকে বলতেছি? যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত তাদেরকেই বলা প্রকৃত কোষ, অর্থাৎ এদের নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিয়ার প্লাজম এবং ক্রোমাটিন জালিকা সবগুলো উপাদানই আছে, এবং এদের কোষের বাইরে নিউক্লিয়াসের বাইরে যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমে রাইবোজোম সমস্ত সাইটোপ্লাজমের অঙ্গাণু উপস্থিত। এখান থেকে আর কিচ্ছু পড়ার দরকার নাই। এই জায়গাটা মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, যে সম্ভবত প্রথম প্রকৃত কোষী বা বহুকোষী জীব হলো কি রে? বঙ্গীয় মরফা পিউবিসেন্স নামক লোহিত শৈবাল। এটা এমসিকিউর জন্য মনে রাখতে হবে যে সবথেকে পুরাতন বা সবথেকে প্রথম সৃষ্ট আদি প্রকৃত কোষটার নাম কি? তারা কি? বঙ্গীয় মরফা পিউবিসেন্স। ওকে, এবার আমরা চলে যাচ্ছি কোথায়? আদিকোষ প্রকৃত কোষের মধ্যে পার্থক্য তোমরা নিজেরাই পড়ে নিবা। আমরা চলে যাচ্ছি কোথায়? আমাদের উদ্ভিদ কোষ। ঠিক আছে, এটা উদ্ভিদ কোষ, এগুলো দরকার নাই। এবার যাচ্ছি কোথায়? এগুলোও দরকার নাই। এবার আমরা যাচ্ছি কোষের আয়তন। মনে রাখতে হবে কোষের আয়তনের মধ্যে যে জিনিসটা মানে সব থেকে ছোট কোষটার নাম হচ্ছে কি? মাইক্রোপ্লাজমা, অথবা তার আরেকটা নাম হচ্ছে পিপিএলও। পিপিএলও যার পূর্ণরূপ প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। আর পৃথিবীর সবথেকে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। তাহলে এই দুইটা এমসিকিউর জন্য মনে রাখবা, পৃথিবীর সবথেকে ছোট কোষের নাম কি? মাইক্রোপ্লাজমা বা পিপিএলও, আর সবথেকে বড় কোষের নাম হচ্ছে উট পাখির ডিম। ঠিক আছে, আর এক কোষীদের মধ্যে সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ হলো কোনটা? এসিটাবুলারিয়া। এটা অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। বলতে পারে এক কোষী উদ্ভিদের মধ্যে সবথেকে বড় কোষ কোনটা? এসিটাবুলারিয়া নামক শৈবালের কোষ। আর বহুকোষী উদ্ভিদের ক্ষেত্রে আমাদের কি রে? আমরা মানবদেহে, মানবদেহের সবথেকে বড় কোষটার নাম হচ্ছে মোটর নিউরন, আর সবথেকে ছোট কোষটার নাম দিচ্ছে তারা অনুচক্রিকা। কিন্তু আমি যদি বলি অনুচক্রিকা ইজ নট রাইট, তাহলে তোমরা লিখবা শুক্রাণু। মানুষের দেহের সবথেকে ছোট কোষটার নাম কি? শুক্রাণু, যার হচ্ছে কত? 4 মাইক্রোমিটার হচ্ছে তার পুরুত্ব বা ব্যাস। ঠিক আছে, এখন তারা বলছে সবথেকে ছোট কোষ অনুচক্রিকা। তুমি প্রথমে মনে রাখবা অনুচক্রিকাকে বর্তমানকার দিনে কোনো কোষ বলা হয় না, কোনো কোষ বলা হয় না, এটাকে বলা হচ্ছে কি? একটা কণিকা। সুতরাং এখন এইটা উত্তর দিলে চলবে না। এখন তোমাকে যদি আসে সবথেকে ছোট কোষ মানব দেহে, তাহলে বলবা কি? শুক্রাণু। তাহলে আমি আবার প্রথম থেকে আসতেছি। কোষের আয়তন ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ফর মেডিকেল কোশ্চেন। আবার আসতেছি, সবথেকে বড় কোষ উট পাখির ডিম, সবথেকে ছোট কোষ মাইক্রোপ্লাজমা নামক প্রোটোজোয়া বা পিপিএলও। এরপরে বলছি যে এককোষী উদ্ভিদের মধ্যে সবথেকে বড় কোষ যে এসিটাবুলারিয়া, বহুকোষী উদ্ভিদের মধ্যে হচ্ছে আমাদের বইমেরিয়া নেভিয়া নামক হচ্ছে কি? গাছের তন্তু। মানব দেহের মধ্যে সবথেকে বড় কোষ হচ্ছে মোটর নিউরন, আর সবথেকে ছোট কোষ হচ্ছে আমাদের কি? শুক্রাণু। ওকে, এটাকে একটু মাথায় রাখবা। এরপর আমরা যে জিনিসটা যাচ্ছি সেটা হচ্ছে কি? এককোষী বহুকোষী উদ্ভিদ, এগুলা পড়ার দরকার নাই। পার্থক্য, আদর্শ উদ্ভিদ কোষের গঠন, এটা একটু ছবিটা তুমি দেখে নিতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট ফর মেডিকেল কোশ্চেন। ঠিক আছে, একটা কোষের আদর্শ উদ্ভিদ কোষের ভিতরে কি কি থাকে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, এমসিকিউ এর জন্য 100%। মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এখানে তুমি 100% লিখে রাখো। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটা আদর্শ উদ্ভিদ কোষকে যদি ভাঙি, তাহলে কোষের বাইরে আমরা কি পাই? কোষ প্রাচীর। আর কোষ প্রাচীর দ্বারা ভিতরের অংশটাকে আমরা বলি প্রোটোপ্লাজম। আর এর ভিতরে নিউক্লিয়াস আর আদার্স সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো আছে। তো তারা উদ্ভিদ কোষটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করছে, একটা জড় উপাদান আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। জড় উপাদান হচ্ছে দুইটা, একটা হচ্ছে কোষ প্রাচীর, আর একটা কোষের মধ্যে কিছু নির্জীব উপাদান আছে।
এখন কোষ প্রাচীর সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো, নির্জীব উপাদানগুলো সম্পর্কে পড়ে নেই। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, বিশেষ করে বর্জ্য উপাদানটা। ঠিক আছে, নির্জীব বলতে কি, যাদের জীবন নাই, কোষের ভিতরে আছে কিন্তু তাদের নিজস্ব কোনো জীবন নাই, এটাকে বলতে নির্জীব। এখন নির্জীব বস্তুগুলোকে আবার তিনটা ভাগে ভাগ করছে, একটা সঞ্চিত পদার্থ, একটা নিঃসৃত পদার্থ, একটা কি বর্জ্য পদার্থ। সঞ্চিত পদার্থ মনে রাখবা, কোষ সবসময় কি সঞ্চয় করে রাখে, খাদ্য উপাদান। এর মধ্যে লেখা আছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড, এগুলো হচ্ছে সঞ্চিত পদার্থ। নিঃসৃত মানে কি রে, আমাদের কি কি কোষ থেকে খরিত হয়। তাহলে আমি কথা বলার সময় মুখ থেকে লালা ঝরতেছে, কান্না করলে চোখ দিয়ে কি পড়ে, অশ্রু বা জল পড়ে, তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে কোনো কিছু খরিত বা নিঃসৃত হয় যেখান থেকে, ওগুলাকে যে উপাদানগুলো তাদেরকে বলছে নিঃসৃত পদার্থ। যেমন কোষকে কি ক্ষরণ করে, হরমোন, এনজাইম, এটা তো তুমি জানোই। এছাড়াও কিছু পিগমেন্ট বা রঞ্জক পদার্থ, ঠিক আছে, আর নেকটার। এবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি, কোষের ভিতরে বর্জ্য উপাদান কি কি আছে। তাহলে বর্জ্য উপাদানের মধ্যে আছে রেজিন, টেনিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদয়ী তেল এবং খনিজ পদার্থ। ঠাড়া মুখস্থ করবা, ঠাড়া মুখস্থ একদম, রেজিন, টেনিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড হচ্ছে উদয়ী তেল। ঠিক আছে, এবার আমরা আসি কোষের সজীব উপাদান। কোষের সজীব উপাদানটা আমরা তিনটা ভাগ করছি, এটা কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, কি রে, নিউক্লিয়াস। কোষ ঝিল্লি সম্পর্কে বিস্তারিত করবো, নিউক্লিয়াস সম্পর্কে বিস্তারিত করবো, এগুলা আগে জাস্ট জানে নেই। সাইটোপ্লাজমের ভিতরে দুইটা অংশ থাকে, একটা সাইটোসল, যেটা বলে সাইটোপ্লাজমের মাতৃকা, মানে সাইটোপ্লাজমের ভিতরে যে তরল অংশটা আছে এটাকে বলতে আমরা সাইটোসল। আর এর উপরে ভাসমান কতগুলো অঙ্গাণু আছে, যে অঙ্গাণুকে আমরা আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি, একটা হচ্ছে কি ঝিল্লিবদ্ধ আর একটা হচ্ছে কি ঝিল্লি বিহীন। তাহলে দেখো, ঝিল্লিবদ্ধ বলতে কি বোঝাচ্ছে, যেসব কোষীয় অঙ্গাণুর বাইরে কোষ ঝিল্লি বা কোষের আবরণ আছে তাদেরকে বলে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, আর যাদের বাইরে আবরণে তাদেরকে বলে কি ঝিল্লিবিহীন অঙ্গাণু। এটাকে মনে রাখার একটা সহজ টেকনিক বলে দিই, মায়ে পাগল। ঝিল্লিযুক্ত অঙ্গাণুগুলোকে মনে রাখার উপায় আছে মায়ে পাগল, মায়ে পাগল। তাহলে দেখো, মাতে মাইটোকন্ড্রিয়া, এতে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পাতে হচ্ছে প্লাস্টিড এবং পারক্সিজম, গতে গোলজি বস্তু, আর লতে হচ্ছে কি রে, লাইসোসোম। তাহলে কিভাবে মনে রাখবা, মায়ে পাগল, এটা শর্টকাট করে লিখে রাখো, মায়ে পাগল। ঠিক আছে, তার সন্তান তার মায়ের জন্য পাগল। এবার দেখো, ঝিল্লিবিহীন যে অঙ্গাণুগুলো আছে সেগুলোকে মনে রাখার একটা শর্টকাট টেকনিক আছে, সেরা মামাই প্রথম, সেরা মামাই প্রথম। ঠিক আছে, সেরা মানে কি, ধরো আমার মামার নাম সেরা, সে দৌড় প্রতিযোগিতা করতেছে, দৌড় প্রতিযোগিতা সে ফার্স্ট হয়েছে, এজন্য বললাম কি সেরা মামাই প্রথম। তাহলে সেটা হচ্ছে কি রে, সেন্ট্রিওল, রাতে রাইবোজোম, মাতে মাইক্রোটিবিউল, মাতে মাইক্রোফিলামেন্ট, রসইতে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আর প্রতে হচ্ছে কি প্রোটিওসোম। তাহলে এই যে অংশটুকু আছে, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি মেমব্রেনাস অর্গান। মেমব্রেনাস মানে হচ্ছে ঝিল্লিযুক্ত, ঠিক আছে, মেমব্রেনাস, মেমব্রেনাস, আর এটা হচ্ছে কি নন মেমব্রেনাস, নন মেমব্রেনাস। তাহলে ঝিল্লিযুক্ত অঙ্গাণু বা হচ্ছে মেমব্রেনাস অর্গানালি কোনটা, ঝিল্লিবিহীন অঙ্গাণু বা নন মেমব্রেনাস অর্গানালি কোনটা। তুমি সুন্দর করে মুখস্থ রাখবা, মায়ে পাগল, আর এখানে হচ্ছে কি সেরা মামাই প্রথম। এখান থেকে খুবই প্রশ্ন আসে, বিশেষ করে বর্জ্য উপাদান, আর কোনটা ঝিল্লিযুক্ত অঙ্গাণু আর কোনটা ঝিল্লিবিহীন অঙ্গাণু। ওকে, এবার আমরা যাচ্ছি কোথায়, এবার দেখো কোষ প্রাচীর, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিকে চলে গেলাম আমরা। এখন এগুলাতে আমরা এখন বেশি বুঝবো না, বুঝার দরকার নেই, জাস্ট কি পড়তে হবে সেটা দেখাচ্ছি। দেখো দেখো, এবার প্রথমে সেই ঝিল্লিযুক্ত কোষ প্রাচীর কাকে বলে। এখন সংজ্ঞা মুখস্থ দরকার নেই, তুমি ডাইরেক্ট মনে রাখবা কোষের বাইরে যে জড়শক্ত এবং মৃত আবরণ আছে তাকেই বলতেছি কোষ প্রাচীর। কোষ প্রাচীর উদ্ভিদের একটা অনন্য বৈশিষ্ট্য, কেন, কারণ তুমি জানো কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ থেকে, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। ঠিক আছে, এছাড়া ব্যাকটেরিয়া এবং ছত্রাকে কোষ প্রাচীর আছে, কোষ ঝিল্লির বাইরে প্রাচীরের অবস্থান, এবং প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। এখন বলছে গঠনে চলে যায়, কোষ প্রাচীরকে আমরা তিনটা স্তরে ভাগ করি। কয়টা স্তরে ভাগ করি, তিনটা স্তরে ভাগ করছি। প্রথমে মধ্যপর্দা, তারপরে হচ্ছে আমাদের কি রে প্রাইমারি প্রাচীর, তারপরে হচ্ছে কি সেকেন্ডারি প্রাচীর। ঠিক আছে, দেখো আমরা আর একটু নিচে নামাই নেই, তুমি কি কি পড়বা। ঠিক আছে, এখানে দেখো লেখা আছে যে প্রথমেই যেটা মনে রাখতে হবে, কোষ প্রাচীর কখন গঠন শুরু হয়, মনে রাখবা কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে। কোন পর্যায়ে, কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে কোষ প্রাচীর গঠন শুরু হয়। তোমরা জানো এটা যে একটা কোষ প্রাচীর, একটা টেলোফেজ পর্যায়ে, এদিকে একটা নিউক্লিয়াস, এদিকে একটা নিউক্লিয়াস, আর দুই মেরুর মাঝামাঝি অঞ্চলটাকে আমরা বলি কি, আমরা বলি হচ্ছে বিষুবীয় অঞ্চল বা ইকুয়েডর অঞ্চল। এখানে প্রথমে দেখো মাইটোটিক কোষ বিভাজন পর্যায়ের সূচনা ঘটে, সাইটোপ্লাজম থেকে আসে ফ্র্যাগমোপ্লাস্ট,
এবং গোলজি বস্তু থেকে আসে কি রে পেকটিন। এই দুইটা ভেসিকল মিলিত হয়ে প্রথমে এখানে একটা ছোট্ট পর্দার মতো অংশ করে, যার নাম হচ্ছে কি মধ্য পর্দা। এরপরে বলছে যে এই মধ্য পর্দা দুটি কোষের, এদিকে একটা কোষ এদিকে একটা কোষ, দুটি কোষের মাঝামাঝি সাধারণ পর্দা হিসেবে কাজ করে। ঠিক আছে, এখন দেখো এই যে মধ্য পর্দা পাইলাম, এই মধ্য পর্দার উপরে কিছু রাসায়নিক পদার্থ জমা হয়ে তৈরি করে কি প্রাথমিক প্রাচীর। মধ্য পর্দার উপরে কিছু রাসায়নিক পদার্থ জমা হয়ে তৈরি করে কি প্রাথমিক প্রাচীর। তাহলে এই জিনিসটা দেখাই আমি তোমাদের, তাহলে এইটুকু তো আমি দেখাইলামই যে এটা একটা কোষ, এই একটা কোষ, এদিকে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, আর এখানে মধ্যপর্দা তৈরি হয়েছে। এই মধ্যপর্দার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে একটা পাতলা স্তর তৈরি করে। এটার উপর আরেকটা পাতলা স্তর তৈরি হয় যার নাম হচ্ছে কি প্রাথমিক প্রাচীর। এটা 1 থেকে 3 মাইক্রোমিটার পুরো, এগুলা দরকার নাই, তবে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কি সেলুলোজ। এমসিকিউর জন্য মনে রাখবা কোষ প্রাচীরের প্রধান উপাদান কি সেলুলোজ। এরপরে আসি যে কোন কোন কোষ যেমন ট্রাকিট এবং ফাইবার কোষে প্রাথমিক প্রাচীরের উপরে আরেকটা স্তর জমা হয়ে এখানে একটা পুরু স্তর তৈরি হয়, আরেকটা স্তর জমা হয়ে একটা মোটা স্তর তৈরি করে। ঠিক আছে, এটাকে বলতেছি আমরা সেকেন্ডারি প্রাচীর। এই যে অংশটুকু হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। ঠিক আছে, তাহলে আমরা দেখি কি কি সেকেন্ডারি প্রাচীর কাদের তৈরি হয়, শুধুমাত্র ট্রাকিট এবং ফাইবার কোষে। মাথায় রাখতে হবে ভাজক কোষ এবং অধিক মাত্রায় বিপাকীয় কোষের সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। ভাজক কোষ এবং কি অধিক মাত্রায় বিপাকীয় কোষের সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। তাহলে সেকেন্ডারি প্রাচীর কাদের তৈরি হয়, শুধুমাত্র মনে রাখতে হবে এই ট্রাকিট এবং ফাইবার কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়। এছাড়াও আমাদের এখানে আর কিছু পড়ার দরকার নেই, একটু জিনিস দেখে নাও। তাহলে আমরা প্রথমে আমরা কি আসলাম যে টেলোফেজ পর্যায়ে ফ্যাগোপ্লাস্ট এবং গোলজি বস্তু জমা হয়ে তৈরি হলো মধ্যপর্দা, মধ্যপর্দার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন জমা হয়ে তৈরি করে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের উপরে লিগনিন, সুবেরিন এবং মোম জমা হয়ে তৈরি হচ্ছে কি সেকেন্ডারি প্রাচীর। তুমি এগুলো লিখে রাখতে পারো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। মধ্যপর্দা কি দিয়ে তৈরি হইলো, মধ্যপর্দা তৈরি হলো ফ্রেক, মো প্লাস্ট এবং হচ্ছে কি রে পেকটিন, ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিন দ্বারা। প্রাথমিক প্রাচীর তৈরি হলো কি দ্বারা, সেলুলোজ, হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ আর আছে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, আর সেকেন্ডারি প্রাচীর তৈরি হলো কি দিয়ে, লিগনিন, সুবেরিন এবং কি মোম দ্বারা তৈরি হয়েছে। এখন দেখা যাচ্ছে যে মাঝে মধ্যেই এই যে প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না, তৈরি না হলে এখানে একটা গর্তের মতো অংশ সৃষ্টি করে, যাকে বলা হয় কি পিট, যাকে বলা হয় কি পিট। আর যদি একসাথে দুইটা পিট মুখোমুখি করে অবস্থান করে, এই জন্য পুরো এলাকাটাকে বলা হচ্ছে কি রে পিট পেয়ার। আর এই পিট পেয়ারে শুধুমাত্র আমরা কি পাচ্ছি, মধ্যপর্দা পাচ্ছি, এই জন্য তার নাম হচ্ছে কি রে পিট মেমব্রেন, পিট মেমব্রেন। এখান থেকে আর কিছু পড়ার দরকার নাই। তাহলে এখান থেকে কি কি পড়বা, কোষ প্রাচীর গঠন শুরু হয় কোন ধাপে, টেলোফেজ পর্যায়ে। কোষ প্রাচীরের কটা স্তর, 3টা। কি কি, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। তবে একটা জিনিস তোমরা মাথায় রাখবা, সেকেন্ডারি প্রাচীর আবার কয় স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট। ঠিক আছে, সেকেন্ডারি প্রাচীর আবার কি হয়, 3 স্তর বিশিষ্ট। এই যে লাইনটা আছে না, এই যে লাইনটা, সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। এবার চলে যাচ্ছে আমরা পরের পড়া, এটা পিট মেমব্রেন পড়াই ফেলছি। এখানে দেখো রাসায়নিক গঠন, এই রাসায়নিক গঠন আমরা পড়ে ফেলছি। দেখো কি কি আছে রাসায়নিক গঠনে, এগুলা সব পড়া লাগবে না, কিন্তু আমি আগে বলছি এগুলা যখন পড়ি তখন হয়ে গেছে যে মধ্যপর্দা অধিক পরিমাণ থাকে পেকটিক অ্যাসিড, আর পেকটিক অ্যাসিড থাকে বলে এটা কার মতো দেখায়, জেলের মতো। প্রাথমিক প্রাচীরে থাকে প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ এবং কি রে গ্লাইকোপ্রোটিন। এখানে দেখো কয়েকটা লাইন লেখা আছে। হেমিসেলুলোজ আবার কয়েক প্রকারের আছে, একটা জাইলান, অ্যারাবিন এবং কি রে গ্যালাকটান্স। এখানে জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ কোষ প্রাচীরে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে, এবং সেকেন্ডারি প্রাচীরে লিগনিন, সুবেরিন এবং কি রে ওয়াক্স, ওয়াক্স মানে কি মোম থাকে, যেটা আমি তোমাদের লিখে দিছি। এই লাস্ট লাইনটা খুবই ইম্পর্টেন্ট। কোষ প্রাচীরে প্রায় 40% সেলুলোজ, তারপরে হচ্ছে আমাদের কি 20% হেমিসেলুলোজ, 30% পেকটিন এবং 10% হচ্ছে কি থাকে, গ্লাইকোপ্রোটিন থাকে। এগুলো একটু পড়ে নিবা। এবার আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কি সূক্ষ্ম গঠন। সূক্ষ্ম গঠনে একটা জায়গায় এমসিকিউ আছে, এটা একটু ভালো করে বুঝলে ভালো হইতো। তারপরে আমরা যেহেতু বুঝে ফেলছি ইন্টারমিডিয়েট পড়ার সময়, এখন তার অত বোঝার টাইম নাই, তাহলে মাথায় রাখতে হবে যে প্রথমে আমাদের সেলুলোজ যে আছে, এই কতগুলা সেলুলোজ অণু একটা আরেকটার সাথে যুক্ত হয়ে তৈরি করে সেলুলোজ চেইন।
অনেকগুলা চেইন, প্রায় 100টা চেইন, ঠিক আছে, এই যে লেখা আছে প্রায় 100টি সেলুলোজ চেইন মিলিত হয়ে তৈরি করে ক্রিস্টালাইন মাইসেলি। এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, যে কোষ প্রাচীরের গাঠনিক একক কোনটি? তখন তোমাকে লেখা আছে মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয়। এমসিকিউ এর জন্য মনে রাখবা দুইটা কথা, কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি? তাহলে সেলুলোজ। আর যদি বলে গাঠনিক উপাদান কোনটি, তখন তুমি বলবা কি? মাইসেলি। এরকম 20টা মাইসেলি মিলে একটা মাইক্রোফাইব্রিল, 250টা মাইক্রোফাইব্রিল একটা ম্যাক্রোফাইব্রিল গঠন করে। এগুলোর কাজটা তোমরা নিজেরাই করে নিবা, ঠিক আছে। এবার চলে যাচ্ছি প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাস্ট, ঠিক আছে। প্রোটোপ্লাস্ট আমরা কি জানলাম? যে কোষ প্রাচীর দ্বারা ঘেরা পুরো সমুদয় অংশটাকে আমরা বলি কি? প্রোটোপ্লাস্ট। প্লাস্টের ভিতরে যে তরল অংশটাকে প্রোটোপ্লাজম বলা হয়। এই যে এই লাইনগুলো একটু পড়তে পারো, খুবই ইম্পর্টেন্ট। যে প্রোটোপ্লাজম কাকে বলতেছি? প্রোটোপ্লাজম বলা হচ্ছে কোষের অভ্যন্তরে অর্ধ স্বচ্ছ, আঠালো এবং জেলিনে অর্ধতরল কলেডাল ধর্মী সজীব উপাদানকে বলে প্রোটোপ্লাজম। প্রশ্ন আসবে না জীবন প্রোটোপ্লাজম কাকে বলে, তুমি জাস্ট বলে নিবা কি কি বৈশিষ্ট্য আছে। অর্ধ স্বচ্ছ, আঠালো, জেলিনে অর্ধতরল এবং কলেডাল ধর্মী। কলেডাল ধর্মী মানে কি? পানিকে নিজের দিকে কি করে? আকর্ষণ করে। তারপর ফেলিক্স ডুজার্ডিন এটা নাম দিয়েছিলেন সার্কোট। পরবর্তীতে প্রোটোপ্লাজম শব্দটি ব্যবহার করেন কে? পারকিনস, যেটা আমরা প্রথমেই পড়ছি। এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা, বিজ্ঞানী হেক্সলে, হেক্সলে নামক বিজ্ঞানীর মতে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। তোমাকে বলা জীবনের ভৌত ভিত্তি হচ্ছে প্রোটোপ্লাজম, উক্তিটি কার? তখন তোমাকে বলে বিজ্ঞানী হেক্সলে, ঠিক আছে। আর আমরা জানি কি প্রোটোপ্লাজমের প্রায় 70 থেকে কত পার্সেন্ট? 90% হচ্ছে পানি। 70 থেকে কত পার্সেন্ট? 90% পানি থাকে। এই জন্য পানি আরেকটা নাম কি রে? জীবন। আর কিচ্ছু বলার দরকার নাই। এরপরে যাচ্ছে আমরা কোথায়? আমাদের প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্য, ভৌত জৈবিক বৈশিষ্ট্যগুলো পড়তে পারো। এটা ইম্পর্টেন্ট, আমাদের প্রোটোপ্লাজমের চলনটা মোস্ট ইম্পর্টেন্ট। যে বলা হচ্ছে যে একটা কোষের ভিতরে যে প্রোটোপ্লাজমটা আছে সেটা কখনো স্থির থাকে না। প্রোটোপ্লাজমের ভিতরে যে উপাদানগুলো আছে, প্রোটোপ্লাজম কখনো কি থাকে না? স্থির থাকে না। আর এই প্রোটোপ্লাজমের গতিময়তাটাকে আমরা কি বলে? চলন। তবে প্রোটোপ্লাজমের জলস্রোতের মতো চলনকে বলা হয় আবর্তন বা সাইক্লোসিস। মাথায় রাখতে হবে এই চলন। আবার আবর্তন বা সাইক্লোসিস কয় প্রকার? দুই প্রকার। একটা একমুখী আবর্তন, আর এটা হচ্ছে কি বহুমুখী আবর্তন। একমুখী আবর্তন কি? ধরো এটা একটা কোষ, এই একটা কোষের মধ্যে একটা কোষ গহ্বরকে কেন্দ্র করে উপাদানগুলা একই দিক থেকে অতিক্রম করতেছে, তখন সেই চলনটাকে বলা হয় একমুখী চলন। কি বললাম? একটা কোষ গহ্বরকে কেন্দ্র করে সমস্ত উপাদানগুলো যদি একই দিক থেকে চলতে থাকে, তাকে বলা হচ্ছে কি? একমুখী আবর্তন। মনে রাখবা উদাহরণ হিসেবে এটা একমুখী আবর্তন দেখা যায় কোন উদ্ভিদে? তখন তোমাকে বলতে হবে পাতা ঝাঁঝি উদ্ভিদে। এবার আসি আমরা বহুমুখী আবর্তন। বহুমুখী আবর্তন কাকে বলতেছি? যে এখানে আমাদের কোষ গহ্বর থাকে অসংখ্য এবং উপাদানগুলো কে কোন দিকে ঘুরতেছে সেটার কোনো ধরা বাঁধা নিয়ম নাই, ঠিক আছে। তাহলে যে চলনে প্রোটোপ্লাজম কতগুলো গহ্বরকে কেন্দ্র করে অনিয়মিতভাবে বিভিন্ন দিকে ঘুরতে থাকে তাকে বলা হচ্ছে বহুমুখী আবর্তন। আর বহুমুখী আবর্তন উদাহরণ হচ্ছে কি? ট্রাডেস কান্টিয়া। মেডিকেলের প্রশ্ন আসছে একবার, নিচের কোনটিতে একমুখী আবর্তন পাওয়া যায়? তখন তোমাকে বলতে হবে কি? পাতা ঝাঁঝি। এখন সবসময় ওইটাই আসবে এমন না, তোমাকে এরকম আসতে পারে যে বহুমুখী আবর্তন পাওয়া যায় কোথায়? তখন তোমাকে বলতে হবে কি? ট্রাডেস কান্টিয়া। সংজ্ঞা মুখস্থ করার কোনো দরকার নাই। তারপরে তুমি মনে রাখতে পারো যে প্রোটোপ্লাজমের জলস্রোতের মতো আবর্তনকে বলা হয় সাইক্লোসিস বা আবর্তন। আর এই সাইক্লোসিস দুই প্রকার, একমুখী এবং বহুমুখী। একমুখী পাওয়া যাচ্ছে কোথায়? পাতাঝাঁঝিতে। আর বহুমুখী পাওয়া যাচ্ছে কোথায়? ট্রাডেস কান্টিয়াতে। ওকে, এবার আমরা যাব কোষ ঝিল্লি। হ্যাঁ, কোষ ঝিল্লি সর্বপ্রথম যদি আমরা বলি যে কোষ ঝিল্লি কাকে বলে, তুমি মনে রাখবা যে কোষের বাইরে যে সজীব বৈষম্যভেদ্য স্থিতিস্থাপক পদার্থ থাকে তাকে বলা হচ্ছে কি? কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি সম্পর্কে আমরা কিছু বৈশিষ্ট্য পড়ে নেই। সূক্ষ্ম স্থিতিস্থাপক, বৈষম্যভেদ্য এবং লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত, ঠিক আছে। এখন বলছে যে কার্ল নাগেলি এবং হচ্ছে ক্রেমার সর্বপ্রথম এই প্রোটোপ্লাজম নাম প্লাজমা মেমব্রেন নামকরণ করেন, ঠিক আছে। এরপরে তিনি এটার অনেকে প্লাজমা লেমা বিভিন্ন স্থানে দেখা যায়। তারপর এটার নাম এটা কিছু সাইটো মেমব্রেন, কেউ সেল মেমব্রেন, অনেক কিছু বলে। কোষ ঝিল্লির মোট নাম আছে 6টা। কোষ ঝিল্লি, তাহলে সাইটো মেমব্রেন, সেল মেমব্রেন, বায়ো মেমব্রেন, প্লাজমা লেমা, প্লাজমা মেমব্রেন, ঠিক আছে। এগুলো তোমরা একটু পড়ে নিবা নামগুলা। তারপরে আর কিছু পড়ার দরকার নাই। গঠন, কোষ ঝিল্লি সম্পর্কে ব্যাখ্যা করতে গেলে ডেনিলি এবং ডাফসন একটা মতবাদ দিছে। আর ডেনিলি ডাফসনের মতবাদটা আছে কি? স্যান্ডউইচ মতবাদ। স্যান্ডউইচ মতবাদ কেন বলা হচ্ছে? তোমরা জানো যে স্যান্ডউইচ উপরে এবং নিচে যে কি সেম পাউরুটি থাকে আর মাঝখানে ক্রিম জাতীয় কিছু উপাদান থাকে, ঠিক আছে। ঠিক এরকম তাদের মডেল অনুযায়ী তাদের বাইরের স্তরে থাকে প্রোটিন, বাইরের স্তরে থাকে কি? এই অংশটা হচ্ছে কি? প্রোটিন। প্রোটিন স্তর, আর মাঝখানে থাকে কি?
লিপিডের স্তর। যেহেতু দুই দিকে সেম জিনিস আর মাঝখানে লিপিড থাকে, এজন্য এই মতবাদটাকে আমরা বলছি কি রে, স্যান্ডউইচ মডেল। কারণ তোমার এটা জীবনে ব্যাখ্যার জন্য পড়া লাগবে না, মনে রাখবা স্যান্ডউইচ মডেলের দুইটা স্তর থাকে, প্রত্যেকের আবার দুইটা উপস্তর থাকে। উপস্তরের বাইরের দিকে থাকে প্রোটিন আর ভিতরে থাকে কি রে, লিপিড। বাইরের দিকে থাকে প্রোটিন আর ভিতরের দিকে থাকে কি, লিপিড। এই প্রোটিন লিপিড মিলে একটা স্তর, আর এই প্রোটিন লিপিড মিলে হচ্ছে কি একটা স্তর, ঠিক আছে। কিন্তু এটা সর্বজন স্বীকৃত মতবাদ না। এরপরে আমাদের সর্বজন স্বীকৃত মতবাদ আসলে হচ্ছে কি ফ্লুইড মোজাইক মডেল। এমসিকিউর জন্য মনে রাখবা, ফ্লুইড মোজাইক মডেলটা কে প্রবর্তন করে, এস.জে. সিঙ্গার এবং জি.এল. নিকলসন। এখন বলছে যে এটার আরেকটা নাম আছে হিমশৈল বা আইসবার্গ মডেল। এখন এগুলো তোমার পড়ার দরকার নাই। এবারে আমরা যে জিনিসটা আসবো গঠনে জাস্ট মনে রাখতে হবে কোষ ঝিল্লিতে কি কি রাসায়নিক উপাদান থাকে, ফসফোলিপিডের বাইলেয়ার, তারপরে থাকে মেমব্রেন প্রোটিন। এখান থেকে প্রশ্ন আসে মেমব্রেন প্রোটিন কয় প্রকার, তোমাকে বলতে হবে 3 প্রকার, ইন্টিগ্রাল, পেরিফেরাল আর লিপিড সম্পৃক্ত প্রোটিন। তোমরা যদি কোষ ঝিল্লির গঠনটা দেখো, তাহলে প্রথমে আসি আমরা গঠনটা ফসফোলিপিডের বাইলেয়ার। ফসফোলিপিডের বাইলেয়ারের মধ্যে এই প্রত্যেকটা গ্লিসারল অণু একটা ফ্যাটি অ্যাসিডের মাথা দুটি কি দ্বারা, লেস দ্বারা গঠিত। এটা ফ্যাটি অ্যাসিডের মাথা, দুইটা আছে কি লেস। এখন বলছে যখন প্রোটিন থাকে 3 প্রকার, প্রোটিন কয় প্রকার, প্রোটিন আছে 3 প্রকার। কয় প্রকার, 3 প্রকার। দেখো যখন একটা স্তরকে ভেদ করে যেই প্রোটিনটা আছে, সেই প্রোটিনটাকে আমরা বলতেছি আমরা কি, এই যে দেখো এখানে একটা স্তরে আছে, এই একটা স্তরে যেটা পাই সেটা হলো পেরিফেরাল। 2 স্তরকে ভেদ করে যেই প্রোটিনগুলো থাকে তাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল। এবং লিপিড এবং প্রোটিনকে কোর করে থাকে যেই প্রোটিনগুলা, তাদেরকেই বলতেছি আমরা লিপিড সম্পৃক্ত প্রোটিন। এমসিকিউর জন্য মনে রাখবা যে প্রোটিন কয় প্রকার, মেমব্রেন প্রোটিন 3 প্রকার, পেরিফেরাল, ইন্টিগ্রাল আর লিপিড সম্পৃক্ত প্রোটিন। এছাড়াও এখানে আমরা কিছু পাবো কোলেস্টেরল এবং কিছু পাবো গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড। আর গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে একসাথে বলা হয় কি, গ্লাইকোক্যালিক্স। এখান থেকে আর কিচ্ছু করার দরকার নাই, তুমি বুঝলেই শেষ। তাহলে তুমি কি কি পড়বা, প্রোটিনগুলোর নাম পড়বা, প্রোটিনগুলোর কাজ পড়বা, এরপরে যাবা কোলেস্টেরল। তাহলে এটা লিপিড জাতীয় পদার্থ হলো, এটা ফ্যাট বা তেল না, এটা স্টেরয়েড জাতীয় কিছু উপাদান। আর এর কাজ কি, কোলেস্টেরলের কাজ কি একটু মাথায় রাখতে পারো। কোলেস্টেরলের কাজ হচ্ছে আমাদের কি, কোষের ভেদ্যতা বৃদ্ধি করা। এই যে লেখা আছে না, সেল সারফেসে ভেদ্যতা ও এনজাইমের কার্যকারিতাতে পরিবর্তনশীল দেখা যায়, এতে বোঝা যায় সারফেস এলাকার উপাদান উভয়। এইসব পড়ার দরকার নাই। এইখানে একটা লাইন আছে, নিচের দিকে একটা লাইন আছে, দেখো লেখা আছে সম্প্রতি গবেষণায় দেখা যায় যে কোষ ঝিল্লি অনেকটা তরলের মতো আচরণ করে। সম্প্রতি গবেষণায় দেখা গেছে যে কি, কোষ ঝিল্লি অনেকটা কার মতো, তরল পদার্থের ন্যায় আচরণ করে। লিপিড অণু তরল পদার্থের ন্যায় ঝিল্লির একই স্তরে। তাহলে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে কোষ ঝিল্লির যে তরল, এই তরলের জন্য দায়ী কোনটি, তখন তোমাকে বলতে হবে কোষ ঝিল্লির তরলের জন্য দায়ী হচ্ছে কি লিপিডের অণু, ঠিক আছে। একই স্তরে স্থান পরিবর্তন করে পাশে ব্যক্ত হয়, অক্ষ বরাবর ঘুরতে থাকে, এরূপ মডেলটাকে আমরা বলি কি, এরকম মুভমেন্ট গুলোকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এগুলা পড়তে পারো, জাস্ট এখানে একটা লাইন পড়তে হবে, সেটা হচ্ছে কি লিপিড অণুগুলোর জন্য কোষ ঝিল্লি দেখতে অনেকটা কার মতো, তরলের মতো আচরণ করে। রাসায়নিক উপাদান খুবই ইম্পর্টেন্ট। কোষ ঝিল্লিতে প্রোটিন থাকে 60 থেকে 80%, লিপিড থাকে 20 থেকে 40%, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে পলিস্যাকারাইড পাওয়া যায়, ঠিক আছে। এবার দেখো এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। দেখো যে কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ, 75 ভাগ হচ্ছে কি রে লিপিড। এখন এখানে আরো কিছু লাইন আছে, দেখো আমরা যে লিপিড গুলা পাইছি তার অধিকাংশ হচ্ছে কি ফসফোলিপিড। এখন কোষ ঝিল্লিতে পাওয়া গেছে 5 রকমের ফসফোলিপিড। কয় রকমের, 5 রকমের ফসফোলিপিড পাওয়া গেছে, যার মধ্যে সবথেকে সরল ফসফোলিপিডের নাম হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। সবথেকে সরল ফসফোলিপিডের নাম কি, ফসফোটাইডিক অ্যাসিড। আর বাকি 4টা কি জটিল প্রকৃতির। আর জটিল প্রকৃতির মধ্যে প্রধান কোনটা, লেসিথিন। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। কোষ ঝিল্লির শুষ্ক ওজনের কত ভাগ হচ্ছে লিপিড, বলবা 75 ভাগ হচ্ছে লিপিড। লিপিডের মধ্যে কয় প্রকারের লিপিড পাওয়া গেছে, 5 প্রকারের, 4টা জটিল আর একটা হচ্ছে সরল। সরলটার নাম হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, আর জটিল গুলোর মধ্যে লেসিথিন সবথেকে বেশি পরিমাণে থাকে এবং এটা হচ্ছে প্রধান ফসফোলিপিড। ওকে, ক্লিয়ার কথা, কথা ক্লিয়ার হলে আমরা নেক্সটে যাই। কোষ ঝিল্লির কাজ এগুলো তোমরা সবাই জানো, রক্ষা করা, অভ্যন্তরীণ কাঠামো দান করা, বিভিন্ন বস্তু ভিতর থেকে বাইরে স্থানান্তর করা, তারপরে বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে, পিনোসাইটোসিস পদার্থ প্রক্রিয়া তরল পদার্থ গ্রহণ করে, এই সেই তোমরা পড়ে নিবা, ঠিক আছে। আর এই জায়গাটা তুমি মনে রাখতে পারো, গ্লাইকোক্যালিক্স কোষের শনাক্তকারী হিসেবে কাজ করে। কোষের শনাক্তকারী হিসেবে কাজ করে কোনটা, গ্লাইকো
ক্যালিক্স। এরপরে মাইক্রোভিলাই টাইক্রোভিলাই তোমরা পড়তে পারো, না পড়লেও কোনো সমস্যা নাই। এর আছে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমে কি পড়বা? সাইটোপ্লাজমের দুইটা অংশ আমরা আগেই বলছি, একটা দেখি সাইটোপ্লাজমীয় মাতৃকা, সাইটোপ্লাজমীয় মাতৃকা। এই সাইটোপ্লাজমীয় মাতৃকাটা ওই প্রোটোপ্লাজমের মতোই, তবে এখানে মনে রাখবা এই সাইটোপ্লাজমীয় মাতৃকাকে আমরা বলি সাইটোসল, অনেকে এটাকে হায়ালোপ্লাজমও বলে থাকে। সাইটোপ্লাজমীয় মাতৃকাকে কি বলা হয়? সাইটোসল বলা হয় অথবা হায়ালোপ্লাজম বলা হয়, ঠিক আছে। এবারে এক্টোপ্লাজম এন্ডোপ্লাজম একটু পড়ে নিবা, এই লাইনটা একটু দাগায় রাখো যে সাইটোপ্লাজমে প্রচুর পরিমাণে পানি এবং পানিতে দ্রবীভূত বিভিন্ন ধরনের 36টা জৈব এবং অজৈব পদার্থ পাওয়া যায়। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে জৈব এবং অজৈব পদার্থের পরিমাণ কয়টি? 36টি। এখন ধরো সাইটোপ্লাজমের মাতৃকা অপেক্ষাকৃত ঘন এবং কম দানাদার বহিস্থ অঞ্চলকে আমরা বলি এক্টোপ্লাজম। তোমরা সবাই জানো একটো মানে বাইরে, এটা যে আমার কোষ হয়, এই কোষের বাইরের অংশটা বেশি ঘন এবং দানাবিহীন, এই ঘন অংশটাকে বলতেছি আমরা এক্টোপ্লাজম, আর ভিতরেরটাকে বলতেছি আমরা কি রে? এন্ডোপ্লাজম। তো লেখা আছে যে সাইটোপ্লাজমের মাতৃকা অপেক্ষাকৃত ঘন দানাদার বহিস্থ অঞ্চলকে বলা হচ্ছে এক্টোপ্লাজম, আর কেন্দ্রস্থ অপেক্ষাকৃত কম ঘন অঞ্চলকে আমরা বলতেছি আমরা এন্ডো। এন্ডো মানে ভিতরে, আর একটো মানে কি? বাইরে। বাইরের অংশটা হলো এক্টোপ্লাজম, একটো, আর ভিতরেরটা নাম হচ্ছে কি রে? এন্ডোপ্লাজম। ওকে, এগুলা পড়ে নিবা। এরপরে যাই আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এগুলা আলাদা করে পড়ার দরকার নাই, সাইটোপ্লাজমের কাজ পড়ার দরকার নাই, আমরা সবই পড়বো। কোথায়? প্রত্যেকটা যেমন আলাদা আলাদা করে পড়বো, ঠিক আছে, এগুলা পড়ার কোনো দরকার নাই। জাস্ট একটা লাইন মনে রাখতে পারো যে হচ্ছে ওই শ্বসনের যে 4টা ধাপ আছে, গ্লাইকোলাইসিস, এসিটাইল কোএস সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, যার মধ্যে গ্লাইকোলাইসিস কোথায় সম্পন্ন হয়? সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। ওকে, এখন আমরা আসি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সম্পর্কে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে সবার প্রথমে আসি রাইবোজোম। রাইবোজোম থেকে কি পড়বা? জাস্ট রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষণ করে। লেখা আছে না, সাইটোপ্লাজমের যে কণাটি প্রোটিন সংশ্লেষণ করে তাকেই বলা হচ্ছে রাইবোজোম, আর এই জন্য একে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। কি বলা হয় এটাকে? প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, ঠিক আছে। আর মনে রাখবা যে কোষে প্রোটিন সংশ্লেষণের হার বেশি সেই কোষে বেশি সংখ্যক রাইবোজোম থাকে। সাইটোপ্লাজম কোথায় থাকে? দুই জায়গায় থাকতে পারে, একটা আন্তঃপ্লাজমীয় জালিকা অর্থাৎ এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে থাকতে পারে, অথবা সাইটোপ্লাজমের কি অবস্থায়? মুক্ত অবস্থায় থাকতে পারে। দেখো 70s রাইবোজোম কোথায় পাওয়া যায়? আদি কোষে, আর প্রকৃত কোষে পাওয়া যায় 80s। এগুলা পড়ার দরকার নাই, এটা মনে রাখতে হবে। রাইবোজোমে কোনো আবরণী নাই, এবং সাইটোপ্লাজমে একাধিক রাইবোজোম মুক্তার মালার মতো থাকলে, ধরো এরকম করে একটা দুইটা এরকম করে রাইবোজোম গুলো নিজেদের মধ্যে যুক্ত একটা চেইনের মতো অংশ তৈরি করছে, তখন তার নাম হচ্ছে কি রে? পলিসোম বা পলিরাইবোজোম, ঠিক আছে। এখন খুবই ইম্পর্টেন্ট একটা লাইন আছে, ইকোলাই কোষের প্রায় 20,000 এবং হচ্ছে কি শুষ্ক জনে প্রায় কত পার্সেন্ট? 22% হচ্ছে কি রাইবোজোম। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে ইকোলাই কোষের কত পার্সেন্ট হচ্ছে রাইবোজোম, তখন বলতো কি 22%। ওকে, এবার আসি রাইবোজোম আবিষ্কার। এখানে একটা লাইন মনে রাখবা যে আলবার্ট ক্লট যকৃতের কোষে, এটা কিন্তু একবার মেডিকেল প্রশ্ন আসছিল, কোথায় থেকে আবিষ্কার করা হয়েছে রাইবোজোমকে, তখন বলতে হবে যকৃত কোষ থেকে। এটা সেন্ট্রিফিউজ করেন, তারপর এটার নাম দেন মাইক্রোসোম, তবে জর্জ প্যালেট এটার নাম দেন কি? রাইবোজোম। তাহলে এখানে বিজ্ঞানীর নামটা নট ইম্পর্টেন্ট, বাট কোথায় থেকে আবিষ্কার করা হয়েছে? যকৃত কোষ থেকে। কোথায় থেকে? যকৃত কোষ থেকে আবিষ্কার করা হয়েছে, এটা মনে রাখবা। এবার আসি রাইবোজোমের প্রকারভেদ। রাইবোজোমের প্রকারভেদ এটা একটু পড়ে নিতে পারো। দেখো সাইটোপ্লাজমে এককভাবে অবস্থানকারী রাইবোজোমকে বলা হচ্ছে কি? মনোসোম। মনো মানে একটা আছে, আর এমআরএনএতে সারিবদ্ধ থাকা রাইবোজোমকে পলিরাইবোজোম, পলিসোম। আর সাইটোপ্লাজমে থাকলে তাকে সাইটোরাইবোজোম, এবং মাইটোকন্ড্রিয়াতে থাকলে তাকে বলা হয় কি? মাইটোরাইবোজোম। অতটা ইম্পর্টেন্ট না, প্রকারভেদটা ইম্পর্টেন্ট। দুইটা জিনিস মনে রাখবা, একটা 70s যেটা আদি কোষে পাওয়া যায়, আর এটা হচ্ছে কি রে? 80s, সেটা আবার কোথায় পাওয়া যায়? প্রকৃত কোষে, ঠিক আছে। তুমি আণবিক ওজনটা পড়ে নিবা, শেষ, ঠিক আছে, আর কিছু লাগতো না। জাস্ট এই লাইনটা একটু মাথায় রাখতে পারো যে কিছু কিছু ছত্রাকে 77s রাইবোজোম পাওয়া যায়, ঠিক আছে। এস কি, ভেদবার্গ ইউনিট, এগুলো এখন পড়ার দরকার নাই, ঠিক আছে। এবার এগুলোও পড়ার দরকার নাই, চলে যাচ্ছে আমরা কোথায়? রাইবোজোমের রাসায়নিক গঠন। এই অংশটুকু খুবই ইম্পর্টেন্ট। রাইবোজোমের রাসায়নিক গঠন ভেরি ভেরি মোস্ট গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। দেখো লেখা আছে রাইবোজোমের প্রধান উপাদান হচ্ছে আরএনএ এবং কি? প্রোটিন। প্রোটিন এবং আরএনএ, যেখানে তাদের অনুপাত হচ্ছে কত? 1:1।
তাহলে দেখো 70S রাইবোজোমে 3টি আরএনএ এবং 52 প্রকারের প্রোটিন থাকে, আর 80S রাইবোজোমে 4টি আরএনএ এবং কি 80 প্রকারের প্রোটিন অণু থাকে। ঠিক আছে, এছাড়াও এখানে 2 থেকে 3 ধরনের আরএনএস এনজাইম থাকে। এমসিকিউ তে প্রশ্ন আসতে পারে রাইবোজোমে কোন এনজাইম থাকে, তখন তোমাকে বলতে হবে আরএনএস এনজাইম থাকে। এছাড়াও কিছু ধাতব আয়ন আছে, তুমি একটু পড়ে নিবা। ওকে, এখন আমি একটা জিনিস বলে রাখি যে এই যে দেখো উৎপত্তি লেখা আছে না, উৎপত্তি এই অংশটুকু দেখে রাখো যে যখন রাইবোজোমের, আমরা একটু আগেই বললাম রাইবোজোম দুই প্রকার, একটা 70S আর একটা 80S। যেখানে 70S রাইবোজোমে আবার দুইটা সাব ইউনিট আছে, 50 এবং 30, আর 80S এর কটার সাব ইউনিট দুইটা, 60 এবং 40। এই দুইটা সাব ইউনিট আলাদা আলাদা করে তৈরি হয়। ঠিক আছে, কিন্তু আমাদের যখন প্রোটিন সংশ্লেষণ করা লাগে তখন এই বড় ইউনিট ছোট ইউনিটের সাথে সংযুক্ত হয়ে যায়। এখন এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা, এটা মেডিকেলে আসার প্রশ্ন একটা জায়গা। সেটা হচ্ছে কি যে কোষের রাইবোজোমে রাসায়নিকভাবে পৃথক ধরনের, তাই টেট্রাসাইক্লিন এবং স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ কি করে দিতে পারে, বন্ধ করে দিতে পারে। আর মানবদেহের প্রোটিন সংশ্লেষণে কোনো বাধা সৃষ্টি করে না। এই জন্য এই টেট্রাসাইক্লিন এবং কি স্ট্রেপ্টোমাইসিন আমরা কি হিসেবে ব্যবহার করি, অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করা হয়। এটা কার উপর কাজ করে, আদিকোষী জীবের। কার উপর কাজ করে বলছে, আদিকোষী জীবের কিরে প্রোটিন সংশ্লেষণ তারা বন্ধ করে দিতে পারে। আর প্রোটিন সংশ্লেষণ যদি না হয়, আমরা জানি যে আমাদের দেহ গঠিত হয় মূলত কি দিয়ে, প্রোটিন দ্বারা। যে কোনো কোষ, যে কোনো জীবের দেহ কি দিয়ে তৈরি হয়, প্রোটিন দ্বারা। যদি তারা প্রোটিন সংশ্লেষণ বন্ধ হয়ে যাচ্ছে তাহলে তাদের দেহ গঠিত হবে না, মানে রাইবোজোমের সংখ্যা বৃদ্ধি হবে না। এই রাইবোজোমের সংখ্যা বৃদ্ধি অফ করে দেওয়ার জন্য আমরা এই দুইটা টেট্রাসাইক্লিন এবং স্ট্রেপ্টোমাইসিন আমরা কি হিসেবে ইউজ করি, অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করি। ঠিক আছে, এবার আসি রাইবোজোমের কাজ, খুবই গুরুত্বপূর্ণ অংশ, জাস্ট যেই লাইনটা দেখা যাবে সেটাই পড়বা। এটার প্রধান কাজ কি, প্রোটিন সংশ্লেষণ করা। রাইবোজোমের প্রধান কাজ কি, প্রোটিন সংশ্লেষণ করা। আর প্রোটিন সংশ্লেষণ করে বলে এটাকে বলা কি, প্রোটিন ফ্যাক্টরি। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি, নিচের কোনটি প্রোটিন ফ্যাক্টরি, তখন তোমাকে বলতে হবে কি, রাইবোজোম। আমরা জানি আগেই পড়ছি এগুলা প্রোটিন সংশ্লেষণ, এটা 30 এবং 40 মিলে হচ্ছে কি হয় 70, আবার হচ্ছে কি 40 এবং 60 মিলে কত হয় 80। এগুলো দরকার নাই। তাই প্রধান কাজ, 1 নম্বর কাজ প্রোটিন সংশ্লেষণ করা, এইটা 2 নম্বর কাজ গ্লুকোজের ফসফোরাইলেশনে সাহায্য করে, 3 নম্বর কাজ স্নেহ জাতীয় পদার্থের বিপাকে সাহায্য করে। ঠিক আছে, এবং এই 4 নম্বর কাজটা খুবই ইম্পর্টেন্ট, এমআরএনএ কে নিউক্লিয়াস এনজাইমের হাত থেকে এবং নতুন পলিপেপটাইড চেইনকে প্রোটিওলাইটিক এনজাইমের হাত থেকে ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা করে। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াস এনজাইম কি করে, নিউক্লিয়াস এনজাইম হচ্ছে যে কোনো আরএনএর খণ্ডকে কেটে দিতে পারে, যেন কেটে দিতে না পারে সেই জন্য এমআরএনএ কে রক্ষা করতেছে কে, রাইবোজোম। আর নতুন সৃষ্ট যে প্রোটিনটা আছে সেই প্রোটিনের মধ্যে যে বন্ধনটা থাকে পলিপেপটাইড বন্ধন, সেই পলিপেপটাইডের যেন ভাঙে দিতে না পারে কোন এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম। আমরা সবাই জানি প্রোটিওলাইটিক এনজাইম মানে কি, প্রোটিওলাইটিক। প্রোটিও মানে কি, প্রোটিনকে, লাইসিস মানে কি ভেঙে দেওয়া। এই নতুন সৃষ্ট প্রোটিনটাকে যেন ভেঙে দিতে না পারে সেখান থেকে রক্ষা করে কে, রাইবোজোম। তাহলে আমরা প্রথম থেকে আসতেছি রাইবোজোমের কাজ কি কি, 1 প্রোটিন সংশ্লেষণ করা, 2 গ্লুকোজের ফসফোরাইলেশনে সাহায্য করে, 3 স্নেহ জাতীয় খাদ্য পরিপাক ঘটায়, 4 এমআরএনএ কে নিউক্লিয়াস এনজাইমের হাত থেকে রক্ষা করে, 5 পলিপেপটাইড চেইন বা নতুন প্রোটিনকে প্রোটিওলাইটিক এনজাইমের হাত থেকে রক্ষা করে। ওকে, এটা গেল আমাদের রাইবোজোমের কাহিনী। এবার আসি আমরা কি গোলজি বস্তু। গোলজি বস্তু আমরা কাকে বলতেছি, যে ক্যামিলো গোলগি নামক একজন বিজ্ঞানী বিড়াল এবং পেঁচার মস্তিষ্কের স্নায়ু কোষটা দেখতে পান কতগুলা জিনিস, যেমন ধরো ছোট নালিকা, ফোসকা বা চৌবাচ্চার মতো অংশ দেখতে পান, যে অংশগুলোকে তিনি একসাথে নাম দিয়েছিলেন কি, গোলগি বডি। কে আবিষ্কার করছে, 1898 সালে বিজ্ঞানী ক্যামিলো গোলগি। কে, ক্যামিলো গোলগি। কোথা থেকে, পেঁচা এবং বিড়ালের স্নায়ু কোষ এটা দেখতে পান। ঠিক আছে, এবং তাকে নোবেল পুরস্কার কবে দিছে এটা দরকার নাই, আমাদের পড়তে হবে কোথায়, গোলজি বস্তুর অপর নাম কি কি। ঠিক আছে, গোলজি বস্তুর এদেরকে দেখো লেখা আছে, এদেরকে ডিকটাইওসোম, ইডিওসোম এবং লাইপোকন্ড্রিয়া নামে অভিহিত করা হয়। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে গোলজি বস্তুর অপর নাম কোনটি, কারণ মনে রাখতে হবে ডিকটাইওসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া। আর 9 থাকলে এই 3টা ছাড়া যেটা থাকবে সেটাই উত্তর। দেখো গোলজি বডিতে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে এবং বিভিন্ন প্রকারের এনজাইম আছে, এবং গোলজি বস্তুকে কি বলা হয়, কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। কারণ তোমাকে যদি বলা হয় কোষের ট্রাফিক পুলিশ বলা হচ্ছে কেন, কোষের ট্রাফিক পুলিশ বলার কারণ
যে কোষের কেন্দ্রীয় অংশে যে উপাদানগুলো উৎপন্ন হয় তাকে পরিধির দিকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত নিয়ে যায়। বলছি আমাদের ট্রাফিক পুলিশের কাজ কি? রাস্তা দেখানো। ঠিক এরকম এখানেও তারা কোষের কেন্দ্রে উৎপাদিত বস্তুগুলোকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত নিয়ে যায়, এই জন্য এটাকে বলা হয় কি কোষের ট্রাফিক পুলিশ। এমসিকিউর জন্য কি বলবা? গোলজি বস্তুর অপর নাম কোনটি? শেষ। এবার দেখো গোলজি বস্তুর গঠনে আমরা তিন ধরনের উপাদান পাই। কয় ধরনের উপাদান? তিন ধরনের উপাদান পাই। একটা আছে এই যে লম্বা লম্বা নালীর মতো অংশগুলা, এই লম্বা লম্বা নালীর মতো অংশগুলোকে বলতেছি আমরা কি? সিস্টার্নি। এরপর আছে আমরা কতগুলো এরকম ফোস্কার মতো অংশ দেখতে পাই, এদেরকে বলা হয় কি রে? ভেসিকল বা ভ্যাকুওল। আর কিছু কিছু ছোট ছোট অংশ আছে যাদেরকে বলা হয় কি? ভেসিকল। তাহলে মনে রাখবা গোলজি বস্তু কয় প্রকার অংশ নিয়ে গঠিত? তিন প্রকারের অংশ নিয়ে গঠিত। এগুলো পড়ার দরকার নেই, সি স্পেস ট্রান্স স্পেস, তোমরা ডাইরেক্ট চলে যাবা গোলজি বস্তুর রাসায়নিক গঠন। ঠিক আছে? গোলজি বস্তুর আবরণীতে প্রায় কত? 60 ভাগ প্রোটিন, 40 ভাগ ফসফোলিপিড, এছাড়াও ভিটামিন কে থাকে। আর এনজাইমগুলোর নাম পড়লে পড়তে পারো, না হলে নাই। এটা গোলজি বস্তু তিন প্রকার, সিস্টার্নি, ভেসিকল মানে ছোট গহ্বর, ভ্যাকুওল মানে কি রে? বড় গহ্বর। এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, এটা যে মেডিকেলের কোশ্চেনে যেটা আসে সবথেকে বেশি, সেটা হচ্ছে গোলজি বডির কাজ। সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কি? গোলজি বডির কাজ। দেখো গোলজি বডির কাজ মোস্ট ইম্পর্টেন্ট কথাবার্তা। প্রথম হচ্ছে কি? লাইসোসোম এবং ভিটামিন তৈরি করে, অপ্রোটিন জাতীয় পদার্থ যেমন লিপিড সংশ্লেষণ করে, এনজাইম এবং হরমোন নির্গমন করে। ঠিক আছে? কোষ বিভাজন করে, কোষ পেট তৈরি করে, কোষস্থ পানি বের করে, তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদিকে ঝিল্লিবদ্ধ করে, পলিস্যাকারাইড সংশ্লেষণ এবং পরিবহনে অংশগ্রহণ করে। তাই গোলজি বডির আরেকটা নাম কি রে? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। অর্থাৎ পলিস্যাকারাইড সংশ্লেষণ মানে তৈরি করে এবং পরিবহনে অংশগ্রহণ করে। পলিস্যাকারাইড, স্যাকারাইড মানে কি? শর্করা জাতীয় খাদ্য না? এই জন্য যেহেতু তারা শর্করা জাতীয় খাদ্য তৈরি করতেছে, এই জন্য তাকে আরেকটা নাম হচ্ছে কি? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। এছাড়া মাইটোকন্ড্রিয়াকে এটিপি তৈরিতে উদ্বুদ্ধ করে এবং এইটা খুব ইম্পর্টেন্ট, প্রোটিন এবং ভিটামিন সি সঞ্চয় করে, কোষ প্রাচীর গঠন করে, এবং এই লাস্ট একটা লাইন আছে, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সাহায্য করে। শুক্রাণু কি করে? অ্যাক্রোজোম তৈরিতে সাহায্য করে। তাহলে মাথায় রাখো একটা শুক্রাণুর চারটা অংশ, মস্তক, গ্রীবা, দেহ এবং কি? লেজ। এই মস্তকের সামনে একটা অংশ আছে যার নাম হচ্ছে অ্যাক্রোজোম। কি? অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোম তৈরিতে সাহায্য করে কে? গোলজি বডি। আর দেহ তৈরিতে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া। আর লেজ তৈরিতে সাহায্য করে কোনটা? আমাদের লেজ তৈরিতে সাহায্য করে সেন্ট্রিওল। কে? সেন্ট্রিওল। এই জন্য মাথায় রাখবা শুক্রাণু তৈরিতে অংশগ্রহণ করে তিন ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। একটা হচ্ছে গোলজি বডি, যেটা অ্যাক্রোজোম তৈরি করে, দেহ তৈরি করে মাইটোকন্ড্রিয়া, আর লেজ তৈরি করে কে? সেন্ট্রিওল। খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। ঠিক আছে? তাহলে এখানে তুমি 100% লিখে রাখো গোলজি বডির কাজ। তাহলে যে পয়েন্টগুলো বলতেছি সেগুলো বেশি করে মনে রাখবা। 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, আসলে সবগুলাই পড়তে হবে এখানে, তোমরা সুন্দর করে পড়ে ফেলবা। ঠিক আছে? এবার আসি লাইসোসোম। লাইসো মানে হজমকারী, সোম মানে কি? বস্তু। লাইসোসোম শব্দটা হচ্ছে কি? হজমকারী বস্তু। অর্থাৎ এরা আমাদের দেহে প্রবেশকৃত যে জীবাণুগুলো আছে, এই জীবাণুগুলোকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি করে? ভক্ষণ করে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি রে? লাইসোসোম। আমি কি আবিষ্কার করছে? ক্রিশ্চিয়ান জাদুঘর, এগুলো পড়লে পড়তে পারো। জাস্ট আমাদের পড়তে হবে কোথায় লাইসোসোম কোথায় থেকে তৈরি হয়। মনে রাখতে হবে লাইসোসোম তৈরি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে। ঠিক আছে? এবং গোলজি বডি দ্বারা কি করে? প্রেকেশকৃত। বিস্তৃতি মোস্ট ইম্পর্টেন্ট, 100% জায়গা। বিস্তৃতি কোথায়? অর্থাৎ লাইসোসোম কোথায় থাকে আর লাইসোসোম কোথায় থাকে না। মাথায় রাখতে হবে প্রাণীদের শ্বেতরক্ত কণিকার কোষেরা সব থেকে বেশি থাকে। আর প্রায় সব ধরনের প্রাণী কোষে থাকলেও আরবিসি তে লাইসোসোম থাকে না। মানে এমসিকিউ তে প্রশ্ন আসতে পারে লাইসোসোম থাকে না কোথায়, তখন তোমাকে বলতে হবে কি? আরবিসি। আর সব থেকে বেশি কোথায় থাকে? ডাব্লিউবিসি বা শ্বেত রক্ত কণিকায়। তবে এটা প্রাণী কোষে পাওয়া গেলেও উদ্ভিদ কোষে থাকে না। বাট সম্প্রতি গবেষণায় দেখা গেছে যে উদ্ভিদ কোষেও স্পোরেসোম নামক কিছুগুলো আছে যাদেরকে ওলিওসোম বলা হয়। মনে রাখবা তৈল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করা হচ্ছে ওলিওসোমের প্রধান কাজ। আর ওলিওসোম কয় স্তর বিশিষ্ট? এক স্তর বিশিষ্ট। নরমালি লাইসোসোম কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা কি করে? ওলিওসোম তৈল জাতীয় পদার্থকে ঝিল্লিবদ্ধ করে। এমসিকিউ জন্য মনে রাখতে হবে। এবারে ভৌত গঠন তুমি পড়ে নাও। লাইসোসোম এক স্তর বিশিষ্ট আবরণে আবৃত,
এই জায়গায় লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এবং মাথায় রাখবা লাইসোসোমের বাইরে, লাইসোসোম কি বললাম, এক স্তর বিশিষ্ট আবরণে আবৃত, এর ভিতরে থাকে কতগুলা এনজাইম, প্রায় 40 থেকে 50 ধরনের এনজাইম। কত ধরনের? 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে। দেখো লেখা আছে না, তো প্রত্যেকটা লাইসোসোম এক স্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবদ্ধ থাকে এবং এদের ভ্যাকুয়াল ঘন তরল পূর্ণ, যেখানে কি থাকে 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে। কি থাকে? এনজাইম। যে এনজাইম গুলা দিয়ে তারা জীবাণুকে ভক্ষণ করতেছে। এখন মনে করো কোনো কারণে যদি আমার লাইসোসোম প্রাচীরে ফুটা হয়ে যায়, এই এনজাইম গুলো বাইরে বের হয়ে আসবে না? এই এনজাইম গুলো যখন বাইরে বের হয়ে আসবে তখন সে আশেপাশের কোষীয় অঙ্গাণু গুলাকে কি করে ফেলবে? ভক্ষণ করে ফেলবে। ভক্ষণ, ঠিক আছে, ভক্ষণ। তো এটা আমাদের জন্য ক্ষতিকারক। এই জন্য লাইসোসোমের প্রাচীরকে স্থিতি দান করে কতগুলো উপাদান, যাদেরকে বলা হয় কি রে? স্টেবিলাইজার। যারা লাইসোসোমের প্রাচীরটাকে দৃঢ়তা দেয়, স্টেবল মানে কি? দৃঢ় করা। লাইসোসোমের প্রাচীরটাকে দৃঢ়তা প্রদান করে তাদেরকে বলা হয় স্টেবিলাইজার। যেমন উদাহরণ হিসেবে কোলেস্টেরল এবং কর্টিজেন। তোমাকে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে লাইসোসোমের স্টেবিলাইজার কোনটি, তখন তোমাকে বলতে হবে কোলেস্টেরল এবং কর্টিজেন। ঠিক আছে। আবার কতগুলো লাইসোসোমের প্রাচীরকে বিদীর্ণ হতে সাহায্য করে, এদেরকে বলে লেবিলাইজার। কি বলা হয়? লেবিলাইজার। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে লেবিলাইজার কোনটি, তখন তোমাকে বলতে হবে প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন। ঠিক আছে, এখান থেকে আর কিছু বলার দরকার নাই। এবারে আমরা আসি, আমি আবার বলতেছি লাইসোসোমের স্থিতি দান করে কি? কোলেস্টেরল, কর্টিজেন, এজন্য এদেরকে বলা স্টেবিলাইজার। আর যারা ভিতরে এনজাইমগুলোকে বের করতে সাহায্য করে তাদেরকে বলা কি? লেবিলাইজার, প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন। রাসায়নিকভাবে আমরা আগেই বলছি এটা যে লিপিড প্রোটিন দ্বারা গঠিত, এতে প্রায় 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে। এগুলো একটু পড়ে নিবা, শেষ। এবার দেখো কাজ, খুবই ইম্পর্টেন্ট। লাইসোসোমের কাজ হচ্ছে কি? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করা। এছাড়া তীব্র খাদ্যাভাবের সময় এদের প্রাচীর ফেটে যায় এবং অবরুদ্ধ এনজাইম বের হয়ে অন্যান্য কোষে অন্যান্য বিনষ্ট করে, যাকে বলে অটোফেগি। আর যখন সম্পূর্ণ কোষটাকে পরিপাক করে ফেলবে তখন তাকে বলা হচ্ছে কি রে? অটোলাইসিস। তাহলে দুইটা ওয়ার্ড বললাম, একটা হচ্ছে অটোফেগি, আর একটা হচ্ছে কি? অটোলাইসিস। জিনিসটা কি? ধরো এটা একটা কোষ, এটা হচ্ছে কোষ গহ্বর, এখানে একটা লাইসোসোম আছে, এটা হচ্ছে লাইসোসোম। ধরো এই লাইসোসোমের আশেপাশে আমাদের গোলজি বস্তু আছে, মাইটোকন্ড্রিয়া আছে, ক্লোরোপ্লাস্ট আছে, ঠিক আছে কিনা, নিউক্লিয়াস আছে। ধরো কোনো কারণে এই লাইসোসোমের প্রাচীরটা ছিদ্র হয়ে গেল, ছিদ্র হয়ে গেলে আমাদের লাইসোসোম থেকে এনজাইম বাইরে বের হয়ে আসবে। এই এনজাইম কি করবে? তার আশেপাশের কোষীয় অঙ্গাণুগুলোকে ধ্বংস করবে। যখন সে আশেপাশের কোষীয় অঙ্গাণুগুলোকে ধ্বংস করতেছে তখন তাকে বলা হয় স্বগ্রাস বা অটোফেগি। এবার আস্তে আস্তে যখন সম্পূর্ণ কোষটাকেই পরিপাক করে ফেলবে, যখন এভাবে সমস্ত কোষটি পরিপাক হয়ে যেতে পারে, একে বলা হয় কি? অটোলাইসিস। আর যেহেতু সে নিজের কোষকে নিজেই ধ্বংস করে, এই জন্য তাকে বলা হয় কি? আত্মঘাতী থলিকা। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি কোষের আত্মঘাতী থলিকা বা সুসাইডাল ব্যাগ বা সুসাইডাল স্কোয়াড, তখন তোমাকে বলতে হবে কে? লাইসোসোম। এছাড়াও দেখো এরা কেরাটিন প্রস্তুত করে, ক্যান্সার সৃষ্টি করতে পারে এবং এটা খুবই ইম্পর্টেন্ট, টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটেস এনজাইম ধারণ করে। এছাড়াও শুক্রাণু লাইসোসোমে একটা বিশেষ এনজাইম আছে যার নাম হচ্ছে হায়ালুরোনিডেস। কি আছে? হায়ালুরোনিডেস। আমার উচ্চারণ আসতেছে না, এটা গ্লুকোজের অভাবে আছে তো, ঠিক আছে। হায়ালুরোনিডেস এই এনজাইম কি করে? ডিম্বাণুর আবরণকে বিগলন করতে সাহায্য করে, ঠিক আছে। এবং মনে রাখবা আমাদের দেহে প্রায় 15টা জিন লাইসোসোমের অটোফেগিকে নিয়ন্ত্রণ করে। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। কয়টা জিন? 15টা জিন লাইসোসোমের অটোফেগিকে নিয়ন্ত্রণ করে। ওকে, তাহলে লাইসোসোম শেষ। আসলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখান থেকে কিছু পড়ার দরকার নাই। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের খালি জাস্ট মনে রাখবা কোথায় থাকে, ইউক্যারিওটিক কোষে পাওয়া যায়, তবে বেশিরভাগ থাকে ওদের যকৃৎ, অগ্ন্যাশয় এবং অন্তঃক্ষরা গ্রন্থিতে। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। কোন কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংখ্যা বেশি? তখন তোমাকে বলে যকৃৎ, অগ্ন্যাশয় এবং অন্তঃক্ষরা গ্রন্থি। এবারে আসি প্রকারভেদ। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় প্রকার? দুই প্রকার, একটা মসৃণ আর একটা কি রে? অমসৃণ। যদি আমার রাইবোজোম যুক্ত থাকে তাকে বলে অমসৃণ, আর রাইবোজোম ছাড়া থাকলে সেটাকে বলা হচ্ছে কি রে? মসৃণ। এটাও তিন প্রকারের জিনিস নিয়ে গঠিত, সিস্টার্নি, ভ্যাকুওল, টিউবিউল। এই যে সিস্টার্নি লম্বা লম্বা অংশের মতো, তারপরে যে এটা হচ্ছে কি রে? ভেসিকল, আর টিউবের মতো শাখাযুক্ত যে অংশগুলো আছে তাকে বলা কি? টিউবিউল। শেষ। এখান থেকে জাস্ট একটা লাইনই পড়বা। রাসায়নিক গঠনে চলে যাই, সেটা হচ্ছে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাসায়নিক উপাদান প্রোটিন এবং লিপিড এবং 15 ধরনের এনজাইম। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। কয় ধরনের এনজাইম থাকে? 15 ধরনের
এনজাইম থাকে। এবার আসি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, কাজ। ঠিক আছে, দেখো যেহেতু অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি থাকে, রাইবোজোমের দানা যে লেগে থাকে, এই জন্য কি করে প্রোটিন সংশ্লেষণ করে। এবার মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লিপিড এবং বিভিন্ন হরমোন এবং গ্লাইকোজেন, ভিটামিন, স্টেরয়েড তৈরি হয়। এবং লিপিড এবং প্রোটিনের অন্তর্ভাগ, এটা দিয়ে একবার মেডিকেল প্রশ্ন আসছিল, লিপিড এবং প্রোটিনের অন্তর্ভাগ হিসেবে কাজ কোনটি করে, কোনটি অন্তর্ভাগ বলতে হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি বললাম, লিপিড ও প্রোটিনের অন্তর্ভাগ হিসেবে কাজ করে কোনটি, তখন বলা হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এছাড়াও দেখো রাইবোজোম গ্লাইকোক্সিজমের ধারক হিসেবে কাজ করে। আর ওই যে দেখো রাইবোজোমের উৎপন্ন প্রোটিন পরিবহনে প্রধান ভূমিকা পালন করে, এই জন্য একে বলা হয় কোষের প্রবাহ পথ। এটাকে কি বলা হয়, কোষের প্রবাহ পথ। আর এটা মনে রাখবা, কোষের অনুপ্রবেশকারী বিভিন্ন বিষাক্ত পদার্থকে কি করে, নিষ্ক্রিয় করে বা ডিটক্সিফিকেশনে সাহায্য করে। এটাকে কি বলা হয়, ডিটক্সিফিকেশন। অর্থাৎ আমাদের শরীরে যদি কোনো বিষাক্ত পদার্থ প্রবেশ করে, সেই বিষাক্ত পদার্থটাকে কম বিষাক্ত বা নিষ্ক্রিয় করে ফেলার কাজটাই করে হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে কি বললাম, এখানে যেই তিনটা লাইন বেশি মনে রাখতে হবে, প্রোটিন সংশ্লেষণ হয়, মসৃণ হচ্ছে লিপিড এবং হরমোন তৈরি হয়, এবং বলা হচ্ছে যে লিপিড এবং প্রোটিনের অন্তর্ভাগ হিসেবে কাজ করে, এবং লাস্ট ডিটক্সিফিকেশনে সাহায্য করে, এবং রাইবোজোমে উৎপন্ন প্রোটিনগুলোকে পরিবহনে সাহায্য করে। আর পরিবহন করে বলে এটাকে বলা হয় কোষের প্রবাহ পথ। ওকে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া আমরা কি পড়বো, পাওয়ার হাউস বা শক্তি করে বলা হয় কেন, আর মাইটোকন্ড্রিয়া জৈবনিক কাজের জন্য যতগুলো শক্তি প্রয়োজন কোথায় উৎপন্ন হয়, মাইটোকন্ড্রিয়া উৎপন্ন হয় বলে এটাকে শক্তিকর বা পাওয়ার হাউস বলা হয়। কে আবিষ্কার করছে, কলিকা। নামকরণ করছে কে, কার্ল বেন্ডা। এটুক বললেই চলবে। এখন এইটুক তুমি ভালো করে পড়তে হবে যে কোষের আয়তনের প্রায় 20 ভাগ হলো কি মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, উৎপত্তি আমরা আগেই বলছি, এটা মূলত একটা মাইটোকন্ড্রিয়া থেকে আরেকটা মাইটোকন্ড্রিয়া উৎপন্ন হয়। বাট প্রথম মাইটোকন্ড্রিয়া কিভাবে উৎপন্ন হয়েছে সেটা তো আমরা বললাম, এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়া। সংখ্যা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা প্রতি কোষে সাধারণত 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে, তবে যকৃৎ কোষে তার থেকে বেশি, কত, প্রায় 1000 বা তারও অধিক পাওয়া যায়। এমসিকিউতে একবার প্রশ্ন আসছিল যে নিচের কোনটিতে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা সর্বাধিক, তখন অপশনে ছিল কি যকৃৎ কোষ, তবে অ্যামিবাতে আরো বেশি থাকে, কত, প্রায় 30 লাখ থেকে, একটা কোষে 30 লাখ থেকে 50 লাখ থাকে। তাহলে এখানে আমি আবার বলছি সংখ্যা, প্রতি কোষে গড়ে মাইটোকন্ড্রিয়া থাকে কয়টা, 300 থেকে 400টি, তবে যকৃৎ কোষে যে সংখ্যাটা আরেকটু বেশি, কত, প্রায় 1000। তবে অ্যামিবাতে আরো বেশি, কতটা, 30 লাখ থেকে প্রায় 50 লাখ। এবার আসি আমরা মাইটোকন্ড্রিয়ার বেস টেস্ট, তোমরা একটু মুখস্থ করতে পারো, না হলেও চলে। মাইটোকন্ড্রিয়ার হচ্ছে গঠন, আর মাইটোকন্ড্রিয়ার গঠন এখানে কিছু পড়ার নাই, তোমরা জাস্ট লিখবে আবরণী কয় স্তর বিশিষ্ট, 2 স্তর বিশিষ্ট, এবং দুটি স্তরের মধ্যবর্তী যে ব্যবধান, দুটি স্তরের মধ্যবর্তী ব্যবধান কতটুকু, দুটি স্তরের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে 6 থেকে 8 ন্যানোমিটার, 6 থেকে 8 ন্যানোমিটার। তাহলে দেখো এই যে একটা বাইরের আবরণটা বহিঃপ্রকোষ্ঠ, আর ভিতরের আবরণটা হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ, এই দুটোর মধ্যে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা হচ্ছে কত, 6 থেকে 8 ন্যানোমিটার। এবারে আমরা আসি মাইটোকন্ড্রিয়ার প্রকোষ্ঠ, দুই প্রকোষ্ঠ, ম্যাট্রিক্স, ক্রিস্টি। এটা একটু মনে রাখতে পারো, ক্রিস্টি কোথায় থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। কি, ভিতরে মেমব্রেনটা বিভিন্ন দিকে ভাঁজ হয়ে গেছে, এই ভাঁজ হয়ে যাওয়া অংশগুলোকে আমরা কি বলতেছি রে, ক্রিস্টি। তারপরে আছে কি, অক্সিজোম। মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরের গায়ে আমরা এগুলা একটু জাস্ট পয়েন্ট টু পয়েন্ট লিখে রাখতে পারো তোমরা। আমরা একটু পয়েন্ট টু পয়েন্ট লিখে রাখি, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার গঠনগুলো এই একটা এখানে পড়লেই চলবে, বুঝছো না। মাইটোকন্ড্রিয়ার গঠন যদি আমরা আঁকি, দেখো এই যে মাইটোকন্ড্রিয়া আছে দেখতে এরকম দণ্ডাকৃতির, যার বাইরের আবরণটা মসৃণ আর ভিতরের আবরণটা কি হয়েছে, বিভিন্ন দিকে ভাঁজ হয়ে গেছে। এই ভাঁজ হয়ে যাওয়া অংশগুলোকে আমরা কি বলছি, ক্রিস্টি। এগুলোকে আমরা কি বলি, ক্রিস্টি। এগুলাকে বলতেছি ক্রিস্টি। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে ক্রিস্টি পাওয়া যায় কোনটিতে, তখন তোমাকে বলতে হবে কি, মাইটোকন্ড্রিয়া। এবং এই ক্রিস্টির গায়ে কতগুলো এরকম গোলাকার গোলাকার বস্তু লাগানো থাকে, আর এই গোলাকার বৃন্তযুক্ত বস্তুগুলোকে বলি আমরা কি, অক্সিসোম। অক্সিসোম, এগুলোকে আমরা কি বলতেছি, অক্সিসোম।
সোম। আর এই অক্সিজোমের ভিতরে প্রায় 100 রকমের এনজাইম এবং কো এনজাইম আছে। কি আছে? কো এনজাইম আছে, ঠিক আছে। আর এই অক্সিজেনের ভিতরে মূলত আমাদের কোন প্রক্রিয়াটা ঘটে? যেই প্রক্রিয়া শক্তি উৎপন্ন হয় সেটার নাম হচ্ছে কি? শ্বসন, ঠিক আছে। এইটুকু পড়লেই হবে, আর কিছু লাগবে না। তোমাকে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার অংশ অথবা অংশ নয়, এরকম করে, আর ছাড়া কিচ্ছু নাই, ঠিক আছে। এছাড়া এদের বৃত্তাকার ডিএনএ থাকে এবং মুক্ত রাইবোজোম থাকে। রাসায়নিক গঠনটা পড়তে পারো, অতটাও দরকার নেই, জাস্ট এখানে লেখো মাইটোকন্ড্রিয়াতে প্রায় 100 প্রকারের এনজাইম এবং কো এনজাইম আছে, এবং এছাড়া কিছু পরিমাণ আরএনএ, সামান্য ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে কার্ডিওলিপিড নামক ফসফোলিপিড থাকে। চলে যাও মাইটোকন্ড্রিয়ার কাজ, খুবই ইম্পর্টেন্ট জায়গা। দেখো, শক্তি উৎপাদন করে, শ্বসনের প্রয়োজনীয় এনজাইম এবং কোএনজাইম ধারণ করে, শ্বসনের বিভিন্ন ধাপ যেমন ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র এবং অক্সিডেটিভ ফসফোরিলেশন সব কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়া। শুধুমাত্র গ্লাইকোলাইসিসটা কোথায় ঘটে? সাইটোপ্লাজমে। এছাড়াও নিজস্ব ডিএনএ আরএনএ উৎপন্ন করে, প্রোটিন সংশ্লেষণ স্নেহ বিভাগে সাহায্য করে। তোমাকে এখানে আলটিমেটলি সবই পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট। রক্তকণিকা এবং হরমোন উৎপাদনে সাহায্য করে, ঠিক আছে। এবং কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু, এগুলো তোমরা পড়ে নিবা। এই জায়গাটা ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ডিএনএটা আছে, যদি সেই ডিএনএটা কখনো মিউটেশন ঘটে, তাহলে আমাদের কতগুলো মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার হয়, আমাদের কিছু রোগ হয়। এর প্রায় 100টা ডিসঅর্ডার সম্পর্কে জানা গেছে। তাহলে তো যদি প্রশ্ন আসে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার সম্পর্কে ধারণা পাওয়া গেছে কয়টা সম্পর্কে? 100টা। বৃদ্ধ বয়সে অনেক অসুখ যেমন পার্কিনসন, অ্যালজাইমার এবং টাইপ 1 ডায়াবেটিস, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার হয় অথবা মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার নয়? তাহলে কি করলাম? পার্কিনসন, অ্যালজাইমার, টাইপ 1 ডায়াবেটিস ইত্যাদি, ঠিক আছে। এটা হচ্ছে কি? মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। ওকে, এবার দেখো এন্ডোসিম্বায়ন পড়ে নিছি, আর এটা পড়ার দরকার নাই। এবার আমরা চলে যাবো ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিক। তাহলে মনে রাখতে হবে এখানে একটা ভেজাল লাগায় রাখছে, যে যদি আমরা বলি সাইটোপ্লাজমের মধ্যে সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা, তাহলে বলবে প্লাস্টিক। আর যদি তোমাকে বলা হয় কোষের মধ্যে সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা, তাহলে তুমি বলে মাইটোকন্ড্রিয়া। অনেকেই বলে, সরি, তুমি বলবা হচ্ছে কোষ গহ্বর, ঠিক আছে। অনেকে আবার নিউক্লিয়াসের সবথেকে বড় বলছে, বাট প্যারা না নিয়ে আমরা কি করব, যে সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুটার নাম হচ্ছে কি? প্লাস্টিড। ওকে, তবে প্লাস্টিড সবার থাকে না, সবুজ, নীলাভ সবুজ শৈবাল ইত্যাদি থাকে, কিন্তু ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, প্রাণী কোষে কোনো প্লাস্টিড থাকে না। এবং কাজের উপর ভিত্তি করে আমরা প্লাস্টিডকে কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে। এটা হচ্ছে কি রে? ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, আর একটা কি? লিউকোপ্লাস্ট। আমরা চলে যাচ্ছি লিউকোপ্লাস্টে। এখানে মাঝখান থেকে আর কিছু করার দরকার নাই। লিউকোপ্লাস্ট মানে কি? মনে রাখবা, লিউ শব্দটা যেখানেই পাবা, কি বলছি? লিউ শব্দটা যেখানেই পাবা মনে রাখবা বর্ণহীন। তাহলে আমরা কি বলবো? বর্ণহীন প্লাস্টিককেই বলা হচ্ছে লিউকোপ্লাস্ট। এই কোথায় পাওয়া যায়? যেখানে সূর্যের আলো পৌঁছায় না, যেখানে সূর্যের আলো পৌঁছায়, যেমন কি মূল, ভূনিম্নস্থ কাণ্ড প্রভৃতি কোষ, যেসব অঙ্গে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে আমরা কি পাবো? লিউকোপ্লাস্ট, ঠিক আছে। এবং আকার আকৃতি এটা অর্ধবৃত্তাকার, মূলাকৃতির হইতে পারে, এগুলো দরকার নাই। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এইটা, প্রকারভেদটা। সঞ্চিত খাদ্যের প্রকৃতির উপর ভিত্তি করে আমরা লিউকোপ্লাস্টকে 3 ভাগে ভাগ করি: অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট আর অ্যালিউরোপ্লাস্ট। দেখো এখানে শব্দটা দেখো, অ্যামাইলো শব্দটা আসছে অ্যামাইলেস থেকে। তাহলে মনে রাখো অ্যামাইলেস কার উপর কাজ করে? শ্বেতসার বা স্টার্চ, বা যেটা এক কথা শেষ, শর্করা জাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিককে আমরা বলবো অ্যামাইলোপ্লাস্ট। এতো ইলায়োপ্লাস্ট, ইলায়োতে রসই আছে না, তার মানে চর্বি, চর্বি, তেল বা চর্বি জাতীয় খাদ্য বা লিপিড জাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিককে আমরা বলবো ইলায়োপ্লাস্ট। আর বাকি আছে একটাই খাদ্য উপাদান, সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিন সঞ্চয়কারী খাদ্য উপাদানকে বলা হয় কি রে? অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট। মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলা হয়? তখন তোমাকে বলতে হবে অ্যালিউরোপ্লাস্ট। চর্বি সঞ্চয় বা লিপিড সঞ্চয়কারীকে বলা হয় কি রে? ইলায়োপ্লাস্ট। আর হচ্ছে কি শর্করা জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলা হচ্ছে কি? অ্যামাইলোপ্লাস্ট। তাহলে কাজ তো আমরা আগেই বললাম, খাদ্য সঞ্চয় করা। এখন আমরা শিখি ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট মানে কি? রঙিন প্লাস্টিককে আমরা বলছি ক্রোমোপ্লাস্ট। এখন সে কেন রঙিন হয়েছে? তার ভিতরে কতগুলো রঞ্জক পদার্থ থাকে, যেমন ধরো ক্যারোটিন। ক্যারোটিনের জন্য কি হবে? কমলা এবং লাল। জেন্থোফিলের জন্য কি হবে? হলুদ কালার। এছাড়া ফাইকোইরিথ্রিন এবং ফাইকোসায়ানিন আছে, এগুলোর জন্য লাল এবং কি হয়? নীল হয়। এগুলো পড়ে নিবা, এটা একটু ইম্পর্টেন্ট পড়তে পারো। ফুলের পাপড়ির রং বিভিন্ন হওয়ার কারণ কি? বলছে ফুলের পাপড়ির রং বিভিন্ন হওয়ার কারণ 2টা উপাদান, একটা হচ্ছে অ্যান্থ্রাসায়ানিন এবং বিটা সায়ানিন নামক রঞ্জক পদার্থ। এখন বলছে এই অ্যান্থ্রাসায়ানিন এবং বিটা সায়ানিনের যে রঞ্জন ক্ষমতা, সেটা আবার ডিপেন্ড করতেছে কার উপর? পিএইচ এর উপর।
দেখো লেখা আছে যদি পিএইচ ক্ষারীয় প্রকৃতির অর্থাৎ 7 এর বেশি হয় তাহলে ফুলটা হবে কোন কালার? নীল। আমরা আগেই জানি ক্ষার সবসময় কোন কালার যুক্ত হয়? নীল কালার। আবার যদি পিএইচ আচ্ছা কি অ্যাসিডিক হয় অর্থাৎ 7 এর কম, লেস দেন 7 এর কম, ঠিক আছে, তাহলে সেটাকে তখন কি হবে? লাল। আর যখন নিউট্রাল হয় তখন হবে বেগুনি অথবা কালচে নীল বর্ণের। ওকে, বেগুনি অথবা কালচে নীল বর্ণের। এবার দেখো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট আমরা সবাই জানি সবুজ বর্ণের প্লাস্টিককে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। কেন সবুজ হয়? কারণ তার ভিতরে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে। ক্লোরোফিল দুই প্রকার, একটা ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি। কে আবিষ্কার করছে? শিম্পার। এবং হচ্ছে এটাকে কি বলে? কোষের রান্নাঘর বলে। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লোরোপ্লাস্ট। দেখো লেখা আছে যে ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষণ করে বলে একে কোষের রান্নাঘর বলা হয়। তোমাকে প্রশ্ন স্তরে কোষের রান্নাঘর বলা হয় কোনটিকে? তুমি বলো ক্লোরোপ্লাস্ট। এছাড়াও এটাকে বলে শক্তি রূপান্তরের অঙ্গাণু। আমরা সবাই কিন্তু এই জিনিসটা ভুল করি, শক্তির কথা শুনলে মাইটোকন্ড্রিয়া দাগায় ফেলি। মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করে, কিন্তু শক্তি রূপান্তর করে কে? আমাদের ক্লোরোপ্লাস্ট। কেমনে? দেখো সূর্য থেকে যে আলোটা আসে সেটা হচ্ছে সৌরশক্তি, আর পাতায় আসে সেটা কিসে পরিণত হলো? রাসায়নিক শক্তি। সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করলো বলেই এটাকে বলা হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গাণু, ঠিক আছে। এখন দেখো প্রতিকোষের সংখ্যা ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। অনেকবার উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে এটা সাধারণত 10 থেকে কত প্রকারের? 40টি থাকে। 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে আমরা আবার বলছি সংখ্যা উচ্চ শ্রেণীর উদ্ভিদে কি হয়? 10 থেকে 40টা ক্লোরোপ্লাস্ট থাকে একটা কোষের মধ্যে, ঠিক আছে। আকৃতিটা মোস্ট ইম্পর্টেন্ট, MAT লিখে রাখো, মোস্ট ইম্পর্টেন্ট, এটা এমসিকিউর অংশ, ঠিক আছে। যে উন্নত শ্রেণীর উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট দেখতে লেন্সের মতো। কার মতো? লেন্সের মতো। কিন্তু আমরা যদি যাই নিম্ন শ্রেণীর জীব, বিশেষ করে শৈবালে, এটা দেখতে এক এক রকম। এটা তোমরা এখানেও পাবা, শৈবাল ছত্রাক অধ্যায়েও পাবা। দেখো এটা দেখতে কি পেয়ালাকৃতির, সর্পিলাকার, জালিকাকার, তারপরে তারকাকার এবং হচ্ছে কি রিং আকৃতির বা গার্ডল আকৃতির হইতে পারে। পরীক্ষা কেমন প্রশ্ন আসবে? এভাবে প্রশ্ন আসবে। পেয়ালাকৃতির ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? তারপরে ক্লামাইডোমনাস। মনে রাখো পেয়ালা মানে কি? কাপ না? এই কাপ থেকে ক্লামাইডোমনাস। দেখো সর্পিলাকার, তাহলে সর্পিলাকারের সাপের মতো এস, আর এসটা আছে কি রে? স্পাইরোগাইরা। জালিকাকার হচ্ছে কোথায় পাওয়া যাবে? ওডোগোনিয়াম। তারকাকার জাইগেনেমা। এবং ফিতা আকৃতির, আংটি আকৃতির বা গার্ডল আকৃতির পাওয়া যায় কোথায়? উলোথ্রিক্সে। এখন আরেকটা প্রশ্ন আসতে হবে, ফিতার জায়গা দিয়ে দিতে হবে বেল্ট। বেল্ট আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় কোথায়? তখন তুমি বলো উলোথ্রিক্স। আর গোলাকার পাওয়া যাবে কোথায়? আমাদের পিথোফোরাতে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা একদম ঠাড়া মুখস্থ করবা, ঠিক আছে। এবার দেখো আকার দরকার নাই, উৎপত্তি আমরা পড়ার দরকার নাই, এগুলো আমাদের পুরোই দরকার নাই। এবার চলে যাচ্ছে গঠন। ক্লোরোপ্লাস্টের গঠনটা খালি জাস্ট দেখবা, যেটা দুইটা স্তর থাকে, বাইরের স্তরটা এবং ভিতরের স্তর। এবং পার্থক্য এখানে একটাই, যে নরমালি আমাদের কোষ ঝিল্লিতে ফসফোলিপিড থাকে, বাট এখানে ফসফোলিপিডের পরিবর্তে কি আছে? গ্লাইকোসিল গ্লিসারাইড আছে। এছাড়া দেখবা ভিতরে আছে আমাদের পানিগ্রাহী ম্যাট্রিক্স, যাকে স্ট্রোমা বলা হয়। স্ট্রোমাতে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু স্ট্রোমাতে আমাদের C3 এবং C4 চক্র ঘটে। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। স্ট্রোমাতে কোন চক্র ঘটে? C3 এবং C4 চক্র কোথায় ঘটে? স্ট্রোমা। এছাড়া থাইলাকয়েড আছে। থাইলাকয়েডের সংখ্যা দেখো, থলির মতো অংশগুলোকে আমরা থাইলাকয়েড বলি, ঠিক আছে। আবার একটা থাইলাকয়েড একটা থাইলাকয়েডের উপর জমা হয়, তৈরি হয় কি? আমরা এগুলো ছবি আকারে পড়তে পারো, না বলে নাই, শেষ। ফটোসিনথেটিক গঠন কখনো আসে না, মেইন পয়েন্ট গুলো পড়ে নেওয়া। ক্লোরোপ্লাস্টের কাজ সর্বজনীন খাদ্য প্রস্তুত করে, এই জন্য কোষের রান্নাঘর বলা হয়। সৌরশক্তিকে জৈবিক শক্তিকে রূপান্তর করে, এই জন্য এটাকে বলা হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গাণু। ক্লোরোপ্লাস্টের প্রয়োজনে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড তৈরি করতে পারে। এটা প্রোটিনও তৈরি করে, আবার নিউক্লিক অ্যাসিডও তৈরি করতে পারে। ফটোফসফোরিলেশন অর্থাৎ সূর্যালোকের সাথে এডিপি থেকে এটিপি তৈরি করে, আর ফটো রেসপিরেশন ঘটাতে পারে এবং বংশানুক্রমে নিজের বৈশিষ্ট্য সক্রিয়তা বজায় রাখে। কেন? কারণ তাদের নিজস্ব ডিএনএ আছে। ক্লোরোপ্লাস্ট সম্পর্কে শেষ, আর কিছু বলা লাগতো না। এবার আসে সেন্ট্রিওল। সেন্ট্রিওল কি বলবা? এই যে মনে রাখবা, স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন যে 9টি প্রান্তে উপনালিকা নালা দ্বারা গঠিত নির্মিত খাটো নল আছে, তাকে বলা যায় সেন্ট্রিওল। এটার জায়গা থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে সেন্ট্রিওলের বিস্তৃতি। কি পড়তে হবে? বিস্তৃতি। দেখো বিস্তৃতি বলতে কি হচ্ছে? কোথায় সেন্ট্রিওল থাকে আর কোথায় সেন্ট্রিওল থাকে না, ঠিক আছে। দেখো লেখা আছে কতগুলো শৈবাল, ছত্রাক, মশবর্গীয় উদ্ভিদ, ফানবর্গীয় উদ্ভিদ, নর্মভোজী উদ্ভিদে অধিকাংশ প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে, কিন্তু আদিকোষ, ডায়াটম, ইস্ট এবং আবৃতবীজী উদ্ভিদে এটা
অনুপস্থিত। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, একবার মেডিকেলের প্রশ্ন আসছিল নিচের কোনটিতে সেন্ট্রিওল থাকে আর নিচের কোনটিতে সেন্ট্রিওল থাকে না, মনে রাখবা ই প্যাড দ্বারা। ই প্যাড, ইতে আছে ইস্ট, পিতে প্রোক্যারিওটিক সেল বা আদিকোষী জীব, এতে অ্যাঞ্জিওস্পার্ম বা আছে আপৃতবীজ উদ্ভিদ, আর ডিতে আছে কিনা ডায়াটম, এ সেন্ট্রিওল থাকে না, সেন্ট্রিওল থাকে না, এখানে সেন্ট্রিওল থাকে না। তাহলে সেন্ট্রিওল কোথায় থাকে? এই চারটা ছাড়া যেখানে আছে সেখানে সেন্ট্রিওল থাকে। ইতে ইস্ট, পিতে প্রোক্যারিওটিক সেল বা আদিকোষী জীব, এতে অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজ উদ্ভিদ, আর ডিতে আছে কিনা ডায়াটম। আর মনে রাখবা এখানে সেন্ট্রিওল গুলা এক জোড়া সেন্ট্রিওল একসাথে অবস্থান করে, একসাথে অবস্থান করে বলে এটা, আর এটার নাম কি? ডিপ্লোসোম। একটা প্রশ্ন মনে রাখবা, এই সেন্ট্রিওল গুলা কোষের ভিতরে কিভাবে থাকে? সমকোণে অবস্থান করে। কিভাবে থাকে? সমকোণে। তাহলে এই যে সেন্ট্রিওল দুইটার মধ্যবর্তী কোণ কত মনে রাখবা? 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা তোমাদের বইয়ে লেখা নাই, তোমরা লিখে রাখবা। সেন্ট্রিওল গুলা কিভাবে অবস্থান করে কোষের মধ্যে? সমকোণে অবস্থান করে, অর্থাৎ একটা সেন্ট্রিওলের সাথে আরেকটা সেন্ট্রিওলের কিভাবে থাকে? 90 ডিগ্রি কোণে অবস্থান করে। ভৌত গঠন খুবই ইম্পর্টেন্ট। তোমার প্রশ্ন আসতে পারে যে সেন্ট্রিওলের অংশ কয়টি? 3টি। কি কি? প্রাচীর বা সিলিন্ডার ওয়াল, ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেটস, আর যোজক বা লিঙ্কার, ঠিক আছে? এরকম দেখবা অনেকগুলা অনুনালিকা। ত্রয়ী অনুনালিকা কয়টা? 9টি। প্রত্যেকটা ত্রয়ী অনুনালিকাতে আবার 3টা উপনালিকা থাকে, এ বি সি। তাহলে বলো তো উপনালিকা মোট কয়টা? 3 নং 27। ঠিক আছে? এমসিকিউর জন্য মনে রাখবা, মেইনলি পড়তে হবে এই অংশটুকু। কি কি দিয়ে? সিলিন্ডার ওয়াল বা প্রাচীর, ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেটস, যোজক বা লিঙ্কার, এদেরকে একত্রে সেন্ট্রিওল বলা হয়। আর পরে তুমি পড়তে পারো সেন্ট্রিওল মূলত হচ্ছে কি রে 9টি ত্রয়ী অনুনালিকা দিয়ে গঠিত, প্রতিটি ত্রয়ী অনুনালিকা আবার 3টি করে উপনালিকা দিয়ে গঠিত, এবং এদেরকে নামকরণ করা হয়েছে কি দ্বারা? এ বি সি দ্বারা। সেন্ট্রিওলের চারপাশে একটা গাঢ় তরল পদার্থ থাকে যাকে বলে সেন্ট্রোস্ফিয়ার, এবং সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওলকে একত্রে বলা হয় কি রে? সেন্ট্রোজোম। আর কিচ্ছু বলার লাগবে না। হ্যাঁ, এরপরে আমরা যাই কোথায়? যে সেন্ট্রিওলের কাজ খুবই ইম্পর্টেন্ট। কোষ বিভাজনে মাখযন্ত্র সৃষ্টি করে, কোষ বিভাজনে সাহায্য করে, সিলিয়া এবং ফ্লাজেলা কোষের সৃষ্টি করে, এবং শুক্রাণুর লেজ তৈরি করে। কোষীয় কঙ্কাল অতটা ইম্পর্টেন্ট না, আসলে কোষীয় কঙ্কালে মাইক্রোটিউবুলের কাজটা পড়ে নিবা। মাইক্রোফিলামেন্ট কি দ্বারা তৈরি? অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিন দ্বারা তৈরি। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে কি কি? কয় প্রকার ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আছে তা সেটুকু মনে রাখবা। কেরাটিন, ল্যামেলিন এবং নিউরোফিলামেন্ট। আর এটা কি রে ভাই? মেন্টিন। আর কিচ্ছু লাগবে না। এবার আসি পারঅক্সিজম। পারঅক্সিজম এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, ভালো করে পড়তে হবে যে পারঅক্সিজম। পারঅক্সিজম কি করে? আমাদের দেহে অনেকগুলা রাসায়নিক পদার্থ, বিষাক্ত পদার্থ উৎপন্ন হয়, ঠিক আছে? মানে এই বিষাক্ত পদার্থগুলোকে কম বিষাক্ত পদার্থে পরিণত করার জন্য কিছু কোষীয় অঙ্গাণু আছে যারা আমাদের কিছু এনজাইম ধারণ করে, ঠিক আছে? দেখো লেখা আছে এদের ভেতরে ক্রিস্টাল বা দানাদার আকারে সঞ্চয়ী এনজাইম জমা থাকে। এদের মধ্যে প্রধান এনজাইমটার নাম হচ্ছে কি রে? ক্যাটালেস। পারঅক্সিজমের ভিতরে অনেক এনজাইম থাকলো, প্রধান এনজাইমটার নাম কি? ক্যাটালেস। ক্যাটালেস কি করে? দেখো হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে এরা অক্সিজেন এবং পানিতে পরিণত করে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পারঅক্সিজমের কাজ। পারঅক্সিজমের ভিতরে প্রধান এনজাইম কি? ক্যাটালেস। তারা কি করে? বিষ তুল্য হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে অক্সিজেন এবং কি পানিতে পরিণত করে। এছাড়াও আরো কয়েকটা কাজ আছে, সেটা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু কোষের ভিতরে কি উৎপন্ন করছে? অক্সিজেন উৎপন্ন করছে না, এই জন্য দেখো লেখা আছে কোষে অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করা এদের প্রধান কাজ। এছাড়াও এরা এনএডি এর পুনরুৎপাদন এবং ডিএনএ এবং আরএনএ এর নাইট্রোজেনাস ক্ষারকগুলো ভাঙতে বা পুনরায় উৎপাদন করতে সাহায্য করে। এবং এটা একবার মেডিকেলের প্রশ্ন আসছিল যে পারঅক্সিজম কোথায় বেশি থাকে? তখন তুমি বলতে কিডনি এবং লিভার কোষে। পারঅক্সিজম কোথায় বেশি থাকে? কিডনি এবং লিভার কোষে। এমসিকিউ জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে অনেক প্রশ্ন। পারঅক্সিজম এর প্রধান এনজাইমের নাম কি? ক্যাটালেস। প্রধান এনজাইম কি করে? তারপর হচ্ছে অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করে, এনএডি পুনরুৎপাদনে সাহায্য করে, এবং ডিএনএ এবং আরএনএ এর মধ্যে নাইট্রোজেনাস ক্ষারকগুলোকে ভাঙতে আবার পুনরায় তৈরি করতে সাহায্য করে। গ্লাইঅক্সিজম অতটা দরকার নাই, আমাদের কোষ গহ্বর থেকে পড়তে হবে। কোষ গহ্বর কি? কোষের ভিতরে যে ফাঁকা স্থানটা পাওয়া যায় তাকে বলা হচ্ছে কোষ গহ্বর। আর কোষ গহ্বর একটা পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে যাকে বলা কি? টোনোপ্লাস্ট। আর এই কোষ গহ্বরের ভিতরে কি ধারণ করে? কোষ রস ধারণ করে। আর কোষ রসের ভিতরে কি কি আছে এগুলো পড়তে পারো। মেইনলি কোষ গহ্বরের কাজটা ইম্পর্টেন্ট, মেডিকেল অনেকবার প্রশ্ন আসছে যে কোষ রসের কাজ, কোষ গহ্বরের কাজ কোষ রস ধারণ করা,
প্রয়োজনীয় বর্জ্য পদার্থ ধারণ করা, এছাড়াও কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করা। এটাকে পিএইচ রক্ষা করে না দিয়ে অনেক সময় এরকম করে দেয়, কোষের অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে। কোনটি? ঠিক আছে, তাহলে পিএইচ মানে হচ্ছে কি অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করা, এছাড়া কোষের ভিতরে পানির চাপ নিয়ন্ত্রণ করা। তাহলে আমরা কোষ গহ্বরতে কি কি করবো? কোষ গহ্বরের পর্দাটার নাম কি? টোনোপ্লাস্ট। কোষ গহ্বরের যে রসটা আছে সেটার নাম কি? কোষরস। আর কাজ কি কোষ গহ্বরের? কোষরস ধারণ করা, প্রয়োজনীয় বর্জ্য পদার্থ ধারণ করা, পিএইচ রক্ষা করা, কোষের অভ্যন্তরে বা অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করা, এবং কোষের ভিতরে পানির চাপ রক্ষা করা। এবার আসি আমরা কোথায়? নিউক্লিয়াস। খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। নিউক্লিয়াসের অপর নাম কি কি? কোষের মস্তিষ্ক, প্রাণকেন্দ্র বা কেন্দ্রিকা। নিউক্লিয়াস কে আবিষ্কার করেছে? রবার্ট ব্রাউন। কোন গাছে? অর্কিড পাতার গাছে প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেন। এবং এইটা জায়গায় দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, সংখ্যা এবং বিস্তৃতি। সংখ্যা এবং বিস্তৃতি বলা হচ্ছে যে নরমালি প্রত্যেকটা কোষে একটি মাত্র নিউক্লিয়াস থাকে। কিছু কিছু কোষ আছে যাদের কখনো নিউক্লিয়াস থাকে না। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে নিচের কোনটিতে কোনো নিউক্লিয়াস থাকে না? তাহলে তোমাকে বলতে হবে শিব কোষ, মানুষের লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এই কোষগুলোতে আমাদের কি আছে? নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, আর দেখো লেখা আছে পরিণত অবস্থায় এখানে নিউক্লিয়াস থাকে না। তবে অনেক কোষ আছে যাদের ভিতরে আবার একাধিক নিউক্লিয়াস থাকে। যেমন আমরা বললাম ভাউচেরিয়া, বোট্রিডিয়াম এবং স্পেরোপ্লেয়া এই নামক উদ্ভিদ দিয়ে, বিশেষ করে এটা কোন জাতীয় জিনিস? শৈবাল। এবং পেনিসিলিয়াম নামক ছত্রাকে একাধিক নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, আর বহু নিউক্লিয়াস যুক্ত এই ধরনের গঠনকে বলে সিনোসাইট। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে সিনোসাইট নিচের কোনটি? ঠিক আছে, তাই এখন ধরো এখানে ভাউচেরিয়া, বোট্রিডিয়াম এবং স্পেরোপ্লেয়া ইত্যাদি বলছি। ঠিক আছে, তবে এমসিকিউটা একটু ক্যাটাগরিটা চেঞ্জ করে দিতে পারে। তখন বলতে পারে নিচের কোনটি সিনোসাইটিক শৈবাল? তখন অপশনে থাকবে ভাউচেরিয়া, বোট্রিডিয়াম বা স্পেরোপ্লেয়া। যদি তোমাকে বলা হয় নিচের কোনটি সিনোসাইটিক ছত্রাক, তখন তোমার অপশন দিতে হবে কোনটা? পেনিসিলিয়াম। ঠিক আছে, এছাড়া প্রাণী দেহে আমাদের হচ্ছে কি রে? সিনোসাইটিক কোষ আছে। সিনোসাইটিক কোষ হচ্ছে কোনটা? ঐচ্ছিক পেশি। কিংবা ঐচ্ছিক পেশিতে একাধিক মানে প্রায় 100-র কাছাকাছি কি থাকে রে? নিউক্লিয়াস থাকে। ঐচ্ছিক পেশি। ওকে, এবার যাই অবস্থা। আরেকটা জিনিস মনে রাখতে হবে এখানে যে মানুষের লোহিত রক্তকণিকায় অনুচক্রিকায় কি বলে? নিউক্লিয়াস না থাকলেও উটের লোহিত রক্তকণিকায় কি থাকে রে? আমাদের নিউক্লিয়াস থাকে। একটু ভালো করে মাথায় রাখবা। ওকে, আকার আয়তন তুমি পড়তে পারো যে এটা কোষের প্রায় 10 থেকে 15% জায়গা দখল করে। তবে শুক্রাণুর কত পার্সেন্ট? 90% জায়গায় দখল করে কে? নিউক্লিয়াস। খুবই ইম্পর্টেন্ট জায়গা। নরমাল কোষের ক্ষেত্রে কত? 10 থেকে 15% জায়গা দখল করে নিউক্লিয়াস, কিন্তু শুক্রাণুর কত পার্সেন্ট? 90%ই হচ্ছে কি? নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের রাসায়নিক গঠন পড়ার দরকার নাই, তোমরা নিউক্লিয়াসের অংশগুলো দেখতে পারো। নিউক্লিয়াস 4টে অংশ নিয়ে গঠিত: নিউক্লিয়ার এনভেলাপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার রেটিকুলাম। এখান থেকে তুমি পড়তে পারো নিউক্লিয়ার মেমব্রেন কি। ওই যে দেখো লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত আবরণ, 2 স্তর বিশিষ্ট। জাস্ট খালি মনে রাখবা অন্যান্য মেমব্রেনের সাথে এই মেমব্রেনের পার্থক্য কোথায়? এই মেমব্রেনে আমাদের কতগুলা রন্ধ্র থাকে। কি থাকে? রন্ধ্র। এই রন্ধ্রের ব্যাস হচ্ছে কত? 9 ন্যানোমিটার। আর এই রন্ধ্রের মধ্যে কতগুলা প্রোটিন থাকে। কি থাকে? প্রোটিন। কয়টা? 8টা প্রোটিনের দানা থাকে। কয়টি? 8টি। তো লেখা আছে ওই লাইনটা এখানে লেখা নাই, নিচে আছে হয়তোবা। ঠিক আছে, বলছে 8টি প্রোটিনের দানা থাকে। আর মাঝখানেটা একটু বড়, যার নাম ট্রান্সপোর্টার। আর কিচ্ছু বলা লাগবে না। এবার চলে যাচ্ছে আমরা কোথায়? পরবর্তীতে আমাদের এই যে দেখো লেখা আছে নিউক্লিয়ার এনভেলাপ। নিউক্লিয়ার এনভেলাপের কাজ নিউক্লিয়াসকে আকৃতি দান করা, বাইরে আঘাত থেকে রক্ষা করা, এগুলাই। নিউক্লিওপ্লাজমটা একটা ইম্পর্টেন্ট। নিউক্লিয়াসের ভিতরে যে তরল উপাদানটা আছে, অর্ধস্বচ্ছ জেলির মতো অংশটা আছে, তাহলে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমকে ক্যারিওলিম্পও বলা হয়। এমসিকিউ জন্য মনে রাখবা নিউক্লিওপ্লাজমের একটা নাম কি? ক্যারিওলিম্প। মেইনলি আসবে তোমার নিউক্লিওপ্লাজমের কাজ। ক্রোমাটিন জালিকা ধারণ করে, নিউক্লিওলাস ধারণ করে এবং নিউক্লিয়ার বিভিন্ন জৈবিক কাজে সাহায্য করে। এটা বাদ।
4 নম্বর পয়েন্ট আমাদের খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে। কিসের? এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে কোনটা? নিউক্লিওপ্লাজম। এবারে আমরা আসি কি নিউক্লিওলাস। আবিষ্কার কে করছে দরকার নাই, আমাদের মেইনলি পড়তে হবে নিউক্লিওলাসের কাজ। দেখো বিভিন্ন প্রকার আরএনএ সংশ্লেষণ করে। আমরা জানি কি আরএনএ কয় প্রকার? 5 প্রকার, টিআরএনএ, এমআরএনএ, জিআরএনএ, আরএনএ। সবাই উৎপন্ন হয় কোথায়? নিউক্লিওলাসে। তারপরে প্রোটিন সংশ্লেষণ করে। এছাড়াও 3 নাম্বার যে পয়েন্ট আছে, নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে, খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা নিউক্লিয়ার রেটিকুলাম, এগুলা তুমি পড়ে নিবা। আমরা হচ্ছে এই অংশটুকু একটু পড়ে যাই, সঞ্চিত পদার্থ। ঠিক আছে, সঞ্চিত পদার্থ আমরা আগেই পড়ছি না? কোষের ভিতরে 3 ধরনের কি পাওয়া যায়? নির্জীব উপাদান পাওয়া যায়। ঠিক আছে, একটা হচ্ছে সঞ্চিত, নিঃসৃত এবং হচ্ছে কি বর্জ্য উপাদান। আমরা আগেই বলছি সঞ্চিত পদার্থ কি কি থাকে। আমরা ওই যে বললাম শর্করা জাতীয় খাদ্য, আমিষ জাতীয় খাদ্য এবং কি চর্বি জাতীয় খাদ্য। ঠিক আছে, তারপরে বলছে যে এবার আসি নিঃসৃত পদার্থ। নিঃসৃত পদার্থ কি আগেই পড়ছি, পিগমেন্ট, এনজাইম, হরমোন এবং কি রে নেকটার। এছাড়াও কিছু পরিমাণে আছে ক্লোরোফিল, অ্যান্থ্রাসায়ানিন, এগুলো হচ্ছে কি পিগমেন্টের উদাহরণ। পিগমেন্ট মানে রঞ্জক পদার্থ, ক্লোরোফিল তো জানো সবুজ, অ্যান্থ্রাসায়ানিন ক্যারোটিনয়েডস। ঠিক আছে, বর্জ্য উপাদান, এটা ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, মেডিকেল প্রশ্ন আসার জায়গা একটা। আমরা আগেই বলছি কোষের ভিতরে কি কি বর্জ্য আছে? রেজিন, টেনিন, গাম, লেটেক্স, অ্যালকালয়েড, অর্গানোইক অ্যাসিড এবং কি উদ্বায়ী তেল। এবং মনে রাখতে হবে এবং কিছু খনিজ ক্রিস্টাল থাকে। এই যে এখান থেকে শুরু হইলো, প্রধান খনিজ ক্রিস্টালের নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। এই ক্যালসিয়াম অক্সালেট গুলা যদি সূচের মতো মানে সুইয়ের মতো থাকে তখন তাকে বলা হচ্ছে রেফাইট। আর আঙ্গুরের থকার মতো থাকলে সেটাকে বলা হচ্ছে কি সিস্টোলিথ। তোমাকে বলতে পারে সুইয়ের মতো ক্যালসিয়াম অক্সালেটকে কি বলা হয়? রেফাইট। আর আঙ্গুরের থকার মতো ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টালকে বলা হচ্ছে আমাদের কি? সিস্টোলিথ। এমসিকিউর জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট